ফিলিং স্টেশনে কেটে যায় আধা বেলা, বিপাকে চালক। বন্দরে আরও জ্বালানি তেলবাহী জাহাজ, 2 মাস সংকট হবে না। ভর্তুকি কমাতে দাম বাড়ানোর ইঙ্গিত। মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজারের সন্ধানে সরকার হেলথ কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় তারেক রহমান। মধ্যপ্রাচ্য অস্থিরতা এভিয়েশন খাতের রাজস্ব আয় প্রভাব, নিজস্ব পলিসিতে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা। পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে দীর্ঘ সময়, মত বিশেষজ্ঞের। বাংলাদেশ থেকে অবৈধভাবে মালয়েশিয়াগামী ট্রলারে খাবার নিয়ে দ্বন্দ্বে 33 যাত্রীকে হত্যার অভিযোগ। ট্রলার উল্টে আরও বহু যাত্রীর মৃত্যু, বেঁচে ফেরা 2 জনের জবানবন্দি। এবং ইরান যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরাতে তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান। আরাকচির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক। ভোরের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনেই কেটে যাচ্ছে আধা বেলা। পাম্পে কমছেই না যানবাহনের দীর্ঘ লাইন। তবে স্বস্তির খবর, চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে তেলবাহী 2টি জাহাজ। আর জ্বালানি বিভাগ বলছে পর্যাপ্ত মজুদ থাকায় অন্তত 2 মাস সংকট হবে না। বিশ্ব পরিস্থিতি বিবেচনায় ভর্তুকি কমিয়ে দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনে যানবাহন চালকদের দীর্ঘ অপেক্ষা। সকাল সকাল তেল নিয়ে কাজে যোগ দিতে কারো এই অপেক্ষা গেল রাত থেকে। কেউ আবার জ্বালানি সংগ্রহে সকালেই এসেছেন রাতে থাকার প্রস্তুতি নিয়ে। বালিশ নিয়ে আসছি, এই রাত ঘুরে ভাই জায়গা আছে, ঠিক আছে, এই দুর্ভাগ্য যে কবে যে যাইবো ভাই, এটাই ভাই বুঝতে পারতেছি না। রাত্রে এসে এখানে থাকা মানে একটা বুঝতে পারছেন, একটা মানুষ রাস্তায় থাকা কতটুকু সমস্যা। এমন বাস্তবতার মধ্যে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষায় থেকে মেজাজ হারিয়ে অনেকে জড়াচ্ছেন তর্কে। এই গাড়িটা তো হঠাৎ করে ঢুকে গেছে, এই জন্য যারা রাত 3টা থেকে আসছে তাদের তো একটু সম্ভবত কারণে তাদের মধ্যে একটা বিদ্রোহ চলে আসে, বুঝেন না, তো সবারই তো কষ্ট আছে। বর্তমানে ডিজেল 1,01,385 মেট্রিক টন, অকটেন 31,821 মেট্রিক টন ও পেট্রোল 18,211 মেট্রিক টন সহ বিভিন্ন ধরনের জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে জানিয়ে বুধবার সচিবালয়ে ব্রিফ করেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব। বলেন, অন্তত 2 মাস সংকটের আশঙ্কা নেই। অকটেন এবং পেট্রোলের যে মজুদ আছে তাতে আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসেও কোনো অসুবিধা হবে না। আর ডিজেল যেটা এপ্রিল মাস তো বটেই, ইনশাল্লাহ মে মাসেও কোনো সমস্যা নেই। আমরা আমাদের যে প্রচেষ্টা অব্যাহত রেখেছি তাতে আমরা বিভিন্ন উৎস এটুকু মোটামুটি নিশ্চিত করেছি যে আমাদের ইনশাল্লাহ আগামী 2 মাসে কোনো জ্বালানি সংকট নেই। এর আগে ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জানান, যুদ্ধের প্রভাবে দেশেও বাড়াতে হতে পারে জ্বালানি পণ্যের দাম। 1 লাখ টনের একটা জাহাজ শিপমেন্ট সৌদি আরব থেকে হচ্ছিল, যেটা আসলে স্ট্রেট অফ হরমুজ দিয়ে আসার কথা ছিল, এটা আসতে পারেনি। মধ্যপ্রাচ্যের যুদ্ধটা খারাপ দিকে যাওয়ারও সম্ভাবনা আছে। যদি এটা কন্টিনিউ করে দামের কিছু অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হতে পারে। বৈশাখের ছুটিতে ডিপো বন্ধ থাকায় বাড়তি সংকট তৈরি হয়েছে বলে দাবি পাম্প কর্তৃপক্ষের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে বন্দরে পৌঁছেছে জ্বালানিবাহী 3টি জাহাজ। চলছে খালাস। 2টি জাহাজে আছে 68,000 মেট্রিক টন ডিজেল, আরেকটিতে আছে 12,000 মেট্রিক টন জেট ফিউয়েল। বন্দরের তথ্য বলছে দেশের পথে রয়েছে আরও 2টি এলএনজি-বাহী জাহাজ। চলমান জ্বালানি সংকটের মধ্যে মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে ডলফিন জেটিতে নোঙর করেছে সিঙ্গাপুর থেকে 12,000 টন জেট ফুয়েলবাহী এমটি গ্রেড প্রিন্সেস। চলছে খালাসের প্রক্রিয়া। এছাড়া 35,000 টন ডিজেল নিয়ে এমটি লুসিয়া সলিস জেটিতে নোঙর করেছে। এছাড়া বন্দরে ভেড়া এমটি টম মিনিতে রয়েছে 33,000 টন ডিজেল। দেশে জ্বালানি ব্যবহারের বড় অংশই ডিজেল নির্ভর। পিপিসির হিসেবে এপ্রিল মাসে মোট চাহিদা প্রায় 4 লাখ টন। মাস জুড়ে ধাপে ধাপে আমদানির পরিকল্পনা নেওয়া হয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে জাহাজগুলো দেশে এসে পৌঁছেছে। বন্দরের তথ্য বলছে দেশের পথে রয়েছে 2টি এলএনজি-বাহী জাহাজ, যেগুলোর মধ্যে একটি বৃহস্পতিবার এবং একটি 18 এপ্রিল পৌঁছানোর কথা রয়েছে।
এদিকে অপরিশোধিত তেল সংকটে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি 2টি ইউনিট বন্ধ রয়েছে। তবে 18 এপ্রিল সৌদি আরব থেকে 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বাংলাদেশের জন্য জাহাজে লোড হওয়ার কথা রয়েছে, যা 5 মে ইস্টার্ন রিফাইনারিতে আনলোড করা হবে। এর বাইরেও বিকল্প কয়েকটি দেশ থেকে কয়েক লাখ টন ক্রুড অয়েল কেনার চেষ্টা করছে সরকার। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে জ্বালানি সংকট মোকাবিলায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর প্ল্যাটফর্ম এজেকের কাছে $200 কোটি চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ভার্চুয়াল মাধ্যমে এতে যোগ দিয়ে বক্তব্য দেন সরকার প্রধান। পরে সম্মেলনের বিস্তারিত জানিয়ে ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে কার্যত অচল হরমুজ প্রণালী, ভেঙে পড়েছে জ্বালানি পণ্যের সরবরাহ ব্যবস্থা, বিশ্বজুড়ে প্রকট হচ্ছে তেল গ্যাসের সংকট, ভোগান্তি পোহাচ্ছে বাংলাদেশও। এমন পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবেলায় জাপানের প্রধানমন্ত্রী সানায়া তাকাইচির পরিচালনায় অনুষ্ঠিত হল এশিয়া জিরো এমিশন কমিউনিটি এজেক প্লাস অনলাইন সামিট। বুধবার দুপুরে ভার্চুয়াল মাধ্যমে এতে অংশ নেন বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম, তিমুর লেস্তে, কোরিয়া, অস্ট্রেলিয়া, ব্রুনেই, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার সরকার প্রধান এবং পররাষ্ট্রমন্ত্রীরা। অধিবেশনে ছিলেন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এবং এশীয় উন্নয়ন ব্যাংকের প্রতিনিধিরাও। ঢাকার পক্ষে এজেক প্লাস সম্মেলনে সংসদ সচিবালয়ের দফতর থেকে অনলাইনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি ও সংকট ব্যবস্থাপনার চিত্র তুলে ধরেন তারেক রহমান। The energy crisis has already disrupted Bangladesh's economy. Bangladesh is seeking mobilize $2 billion from development partners to meet our immediate energy needs and safeguard our economic stability. পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সামিটের বিস্তারিত জানিয়ে ব্রিফ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, জ্বালানি সংকট মোকাবেলায় বাংলাদেশের জন্য $2 বিলিয়ন প্রয়োজন। অংশীজনদের জানিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের ব্যাপারে উনি বলছেন আমাদের $2 বিলিয়ন মধ্যে যদি একটা সাপোর্ট প্যাকেজ আমরা গ্যাদার করতে পারি, দেন উই ক্যান স্টেবিলাইজ থিংস অ্যান্ড মুভ ফরওয়ার্ড। তো আমরা তো আমাদের উদ্যোগ নিচ্ছি, আর যেখানে ইন্টারন্যাশনাল সাপোর্ট আছে, ইন্টারন্যাশনাল পার্টনারদের সাথে কাজ করা দরকার, তখন আমরা কাজ গভর্নমেন্ট অফ বাংলাদেশ উইল ওয়ার্ক। ভবিষ্যতে জ্বালানি সংকট মোকাবেলায় এজেকের আওতায় থাকা দেশগুলো একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে বলেও জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রমবাজার খুঁজছে সরকার। সংসদে প্রশ্নোত্তর পর্বে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জনগণের জন্য হেলথ কার্ড সেবা চালুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে 5টি জেলায় শুরু হবে কার্যক্রম, আর 1 জুলাই থেকে শুরু হবে 5 বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম। ইরান যুদ্ধের কারণে অস্থির গোটা বিশ্ব। হামলা পাল্টা হামলায় নিরাপত্তা শঙ্কায় ধুঁকছে দেশের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্য। প্রধানমন্ত্রী মহোদয় বুধবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিকল্প শ্রমবাজারের পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। টেবিলে উপস্থাপিত প্রধানমন্ত্রীর এই প্রশ্নোত্তর ব্যাখ্যা করেন সরকার দলীয় চিফ হুইপ। মধ্যপ্রাচ্যে এখন যেহেতু যুদ্ধ চলছে এবং যে একটা যুদ্ধ পরিস্থিতি আছে, সেই যুদ্ধ কবে নাগাদ শেষ হবে আমরা জানি না। আমরা বিকল্প শ্রমিকের বাজার খুঁজে নেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। প্রশ্নোত্তর পর্বে 180 দিনের কর্মসূচির মধ্যেই হেলথ কার্ড চালু করার কথা জানান প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদীতে চালু হবে এই কার্ড। পঠিত বলিয়া গণ্য করার জন্য অনুরোধ জানাচ্ছি। সংসদ নেতা জানান, নতুন অর্থ বছরের শুরু থেকেই প্রাথমিক শিক্ষা উন্নয়ন কার্যক্রম শুরু হবে। আগামী 1 জুলাই 2026 হতে 5 বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি সরকার শুরু করতে যাচ্ছে। ছেলেবেলায় বাবার সঙ্গে কুয়াকাটা ভ্রমণের স্মৃতিচারণ করেন তারেক রহমান। বলেন, পর্যটন খাত এগিয়ে নিতে ইকো ট্যুরিজমের ব্যবস্থা করা হবে। এই কুয়াকাটায় আমি গিয়েছিলাম একবার, এবং সেই স্মৃতিটি আমার রয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমার পিতার সাথে। সেজন্যই স্বাভাবিকভাবে এই অঞ্চলের প্রতি কিছুটা হলে আমার একটি দুর্বলতা রয়ে গিয়েছে। পর্যটন খাতকে দীর্ঘমেয়াদী, টেকসই এবং পরিকল্পিতভাবে এগিয়ে নেবার লক্ষ্যে বর্তমান সরকারের সুনির্দিষ্ট কিছু প্রতিশ্রুতি রয়েছে। সরকার বৈশ্বিক ডিজিটাল লেনদেন ব্যবস্থা পেপ্যালের কার্যক্রম শিগগিরই শুরুর পদক্ষেপ নেবে বলেও সংসদকে জানান প্রধানমন্ত্রী। আমরা গুরুত্ব দিই। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। রাজনীতি, অর্থনীতি সহ নানা ক্ষেত্রে আলো ছড়ানো বিশ্বের প্রভাবশালী শত মানুষের তালিকায় জায়গা করে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের এই তালিকায় তারেক রহমানকে রেখেছেন 16 নম্বরে। মুখবন্ধে টাইমের ভূ রাজনীতি বিশেষজ্ঞ চার্লি ক্যাম্পবেল লিখেছেন, দীর্ঘ নির্বাসন শেষে দেশের রাজনীতিতে তারেক রহমানের প্রত্যাবর্তন প্রমাণ করেছে ক্ষমতা নয়, জনগণই একজন নেতার প্রকৃত শক্তি। 17 বছর দীর্ঘ নির্বাসন কাটিয়ে লন্ডনের জীবন ছেড়ে দেশে ফেরেন তারেক রহমান। হাসপাতালে প্রিয়তমা মা আর অপেক্ষায় কোটি মানুষ। রাজনীতির আকাশে অনিশ্চয়তার কালোমেঘ সরিয়ে বড়দিনে ঢাকায় ফেরেন তিনি। বিমানবন্দর থেকে হাসপাতাল, পথে কোটি জনতার ভালোবাসায় সিক্ত তারেক রহমান। দেশে ফিরেই বলেছিলেন, আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. দেশে ফিরেই মায়ের মৃত্যু শোক নিয়ে প্রথমবারের মতো বিশ্বখ্যাত টাইম সাময়িকীকে একান্ত সাক্ষাৎকার দেন তিনি। সাক্ষাৎকারে বলেন, কোনো পারিবারিক পরিচয়ের কারণে নন, বরং দলীয় নেতাকর্মীদের সমর্থনই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে। টাইমের চোখে তিনি হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতির ট্র্যাজিক হিরো। শুধু বিএনপি নয়, যার দিকে তখনও তাকিয়ে গোটা বাংলাদেশ। প্রতিবেদনে বলা হয়, এই শোকের মধ্যেও তিনি নিজেকে আবদ্ধ করেন একটি বৃহত্তর জাতীয় দায়িত্বে। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার বিদায় নিলে দেশ জুড়ে সৃষ্ট অরাজকতা রুখতে লন্ডন থেকে তারেক রহমান দেন সংযত থাকার বার্তা। তারপর সব অনিশ্চয়তা কাটিয়ে জাতীয় নির্বাচনে তার দলের ভূমিধস বিজয়ের পর হলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে গণতন্ত্রের পুনরুত্থানের এই যাত্রায় তিনি হয়ে ওঠেন রাজনীতির কাণ্ডারি। টাইমের বিশ্লেষণে বলা হয়, রাজনৈতিক পুনর্গঠনের এই সময়ে তিনি বিভক্ত রাজনৈতিক পরিসরকে একত্র করার চেষ্টা করছেন। নির্বাচনের মাত্র কয়েক মাসের মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে তার প্রভাব দ্রুত বাড়তে থাকে এবং নীতি নির্ধারণে তার অবস্থানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন। কয়েক মাসের ব্যবধানে টাইম ম্যাগাজিনের বিশ্বের 100 প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পান তারেক রহমান। টাইম ম্যাগাজিন তার নেতৃত্বকে বর্ণনা করে রাজনৈতিক বাস্তবতার মোড় ঘোরানো এক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে। নাদিম মারজান, সময় সংবাদ। জ্বালানির দাম না বাড়ানোর আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত আলোচনায় তিনি কথা বলেন। অর্থনীতির নানা সংকট কাটাতে সমন্বয়ের বাজেটের আভাস দেন উপদেষ্টা। সরকারের দায়িত্ব গ্রহণের 12 দিনের মাথায় ভঙ্গুর অর্থনীতির সঙ্গে যোগ হয় মধ্যপ্রাচ্য সংকট। নানা চাপ থাকলেও সেচ, কলকারখানা চালু ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে জ্বালানি তেলের দাম বাড়ানোর চিন্তা নেই, এমন আভাস প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমিরের। তিনি জানান, বিএনপি সরকার সবসময় সংকটকে শক্তিতে রূপান্তর করেছে, তবে তা জনগণের উপর চাপ সৃষ্টি করে নয়। জনগণের প্রতি যেহেতু আমরা দায়বদ্ধ, সেই জন্য আমাদের সবসময় রেকর্ড হচ্ছে যে আমরা সংকটকে মোকাবেলা করতে চাই, জনগণের উপরে বার্ডেন বাড়াতে চাই না। বুধবার ডিসিসিআইয়ে আয়োজিত ব্যাংকিং খাতের সমন্বয়, ঋণদাতা ও ঋণ গ্রহীতার দৃষ্টিভঙ্গি শীর্ষক আলোচনায় শিল্প পরিকল্পনায় খেলাপিদের কবলে থাকা ব্যাংক খাতের প্রভাব তুলে ধরেন ডিসিসিআই সভাপতি। একই সঙ্গে আসন্ন বাজেটে সিএসএমই উদ্যোক্তাদের জন্য সামঞ্জস্যপূর্ণ সুযোগ সৃষ্টির আহ্বান জানান আলোচকরা। তথ্য সীমিত এবং অধিকাংশ সিএমএসএমই উদ্যোক্তাদের যথাযথ আর্থিক বিবরণী নেই। তাই ব্যাংক সবাইকে ঝুঁকিপূর্ণ ধরে নিয়ে ঋণ না দেওয়ার নীতি গ্রহণ করেছে। তৃতীয়ত, রপ্তানিমুখী শিল্পে অতিরিক্ত মনোযোগ দেওয়ায় বাহ্যিক কোনো ধাক্কা আসলে একসাথে অনেক ঋণ খেলাপি হয়ে পড়ছে। ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির বলেন, দেশের অর্থনীতির বহুমাত্রার সংকট কাটাতে গঠনমূলক ও কর্মসংস্থানকে প্রাধান্য দিয়ে নীতি ও তারল্য সহায়তার সমন্বয় থাকবে আসছে বাজেটে। আমরা ফিসক্যাল সাইড থেকে আপনাদের যে কথা, বিশেষ করে এসএমইর ক্ষেত্রে আমরা অনেকগুলো পদক্ষেপ আশা করি আগামী বাজেটে নেব। আলোচনায় ব্যাংক খাতে খেলাপির দৌরাত্ম্য কমানো, রিস্ক বেস সুপারভিশন চালু, বন্ড বাজার শক্তিশালী করা ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির পরিকল্পনায় জোর দেন আলোচকরা। আপনারা যারা চাকরি করেন তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় দেশ থেকে বাতিল হয়েছে 1000-এর বেশি আন্তর্জাতিক ফ্লাইট। প্রতিদিনই যাত্রা ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। প্রভাব পড়েছে রাজস্ব আয়েও। সংশ্লিষ্টরা বলছেন, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে প্রয়োজন হবে দীর্ঘ সময়। নিজস্ব পলিসিতেই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা এয়ারলাইন্সগুলোর। কাজল আব্দুল্লাহ রিপোর্টে বিস্তারিত।
যুদ্ধের প্রভাব যে কতটা ভয়াবহ আকার ধারণ করে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে গোটা বিশ্ব। বেশিরভাগ দেশের মাথা ব্যথার বড় কারণ মধ্যপ্রাচ্য সংকট। চলমান অস্থিরতায় জ্বালানি খাত ও পণ্য পরিবহন অনিরাপদ হওয়ার পাশাপাশি ভেঙে পড়ে আন্তর্জাতিক আকাশ যোগাযোগ ব্যবস্থা। ব্যবসা পরিচালনায় কোণঠাসা হয়েছে শত শত এয়ারলাইন্স। হাজার হাজার ফ্লাইট বন্ধের কারণে ভ্রমণ অনিশ্চিত হয়, যাত্রীর উড়োজাহাজ বসিয়ে রাখায় উঠছে না পরিচালন ব্যয়। এখনও যদি এই যুদ্ধ অবস্থা প্রশমিত হয় তাহলেও কিন্তু এইটা একটা এই যে ফ্রি ফ্লোটা আসতে সময় লাগবে, অনেক সময় লাগবে। 40 দিন পর মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভের প্রজ্বলনে 15 দিনের বিরতি নিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান। তবে যুদ্ধ বন্ধে ত্রিপক্ষীয় আলোচনা আশান্বিত না করায় দীর্ঘমেয়াদী হতে যাচ্ছে এভিয়েশন খাতের ক্ষত, এমনটাই মত এই বিশেষজ্ঞর। ফ্লাইট বন্ধ হলেও কিন্তু খরচ বন্ধ হয় না। যে কোনো সংকটে কিন্তু প্রথম ধাক্কাটা খায় এভিয়েশন শিল্প। সেটা কোভিডে দেখেছেন, প্রায় শখানেকের মতো এয়ারলাইন ব্যাংক্রাপসিতে চলে গেছে। এই সংকটেও কিন্তু এই ধরনের একটা সৃষ্টি হবে। যুদ্ধকালীন এরই মধ্যে বাংলাদেশ থেকে দেশি বিদেশি বিমান সংস্থার আন্তর্জাতিক গন্তব্যের 1100-র বেশি ফ্লাইট বাতিল হয়েছে। সরকারের সহায়তার পাশাপাশি নিজস্ব পলিসিতেই লোকসান কাটিয়ে ওঠার কথা জানিয়েছেন দেশীয় উদ্যোক্তারা। অ্যারোনটিক্যাল চার্জ কিংবা নন অ্যারোনটিক্যাল যেসব চার্জগুলো আছে সেটাকে যদি কিছুটা সাবসিডাইজড করার মাধ্যমে আমাদেরকে সে অপরচুনিটি দেওয়া হয়, ইন ফিউচারে যদি আমাদের জেট ফুয়েল প্রাইস কম্পেয়ার করে লজিক্যাল অ্যামাউন্টে যদি ইন ফিউচারে আসলে নির্ধারণ করে, তাইলে আমাদের পক্ষে মনে হয় সেটা রিকভারি করার একটা সুযোগ আছে। বিশ্বজুড়ে আন্তর্জাতিক রুট ব্যবহারকারী কম বেশি সব এয়ারলাইন্সকেই যুদ্ধের প্রভাব দগ্ধ করলেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট পরিচালনাকারী বিমান সংস্থাগুলো। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। থামছেই না মব সন্ত্রাস। নির্বাচিত সরকার ক্ষমতায় আসার পর কঠোর অবস্থানের কথা জানালেও নিয়ন্ত্রণে আসেনি। বিশ্লেষকরা মনে করেন বিগত সময়ের এমন অপরাধের বিচার না হওয়া, উগ্রবাদের রাজনৈতিক প্রশ্রয় সহ নানা কারণে এখনও মাথাচাড়া দিচ্ছে সংঘবদ্ধ অপরাধীরা। মব রুখতে আইনের কঠোর প্রয়োগ, গুজব প্রতিরোধ, সামাজিক আন্দোলন ও নাগরিক সচেতনতায় জোর দিচ্ছেন বিশ্লেষকরা। ফারুক ভূঁইয়া, রবিনের রিপোর্ট। বাংলাদেশে কোনো রকমের মব কালচার আর থাকবে না। আমরা রিয়েক্ট করব খুব কঠোরভাবে। দেশে কোনো মব কালচার থাকবে না। রাজনৈতিক সরকারের ক্ষমতায়ন, মন্ত্রীদের প্রতিশ্রুতি, আইনসভায় দাঁড়িয়ে শক্ত ঘোষণার পর জনমনে আশা জেগেছিল গত অন্তর্বর্তী সরকারের সময় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া মব সন্ত্রাস থেকে হয়তো মুক্তি মিলবে এবার। কিন্তু বাস্তবতা যে এখনো ভিন্ন, তার বড় উদাহরণ কুষ্টিয়ায় সংঘবদ্ধভাবে দরবার শরীফে হামলা চালিয়ে পীর হত্যা, শাহবাগে মারধর সহ সাম্প্রতিক কিছু ঘটনা। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য মতে চলতি বছরের প্রথম 3 মাসে গণপিটুনি ও মব সহিংসতার অন্তত 88টি ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারান প্রায় অর্ধশত মানুষ, যার মধ্যে গত মাসে মব সহিংসতার 25 ঘটনায় নিহত হন 13 জন। এতে প্রশ্ন উঠছে, আবারও কি মাথাচাড়া দিয়ে উঠছে মব ভায়োলেন্স, কিংবা কেনই বা রাশ টানা যাচ্ছে না সংঘবদ্ধ এই অপরাধের? সরকার কথা বললেও বাস্তবে এমন কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই যে পদক্ষেপের কারণে এটা একেবারেই বন্ধ হয়ে আসবে। আরেকটা জিনিসও সত্য, কিছু গোষ্ঠী আছে মব সন্ত্রাসকে কাজে লাগিয়ে ব্যক্তিগত চাহিদাগুলি পূরণ করছে। অন্তর্বর্তীকালে সরকার থেকে এটা শুরু হয়েছে, তারা কোনো কঠোর ব্যবস্থা নিতে পারেনি। রাজনৈতিক উদ্দেশ্য থাকাটাও বিচিত্র নয়। এখানে উগ্রবাদটা কিছুটা মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টির একটা পায়তারাও চলছে। মানবাধিকার কর্মী ও অপরাধ বিশ্লেষকরা মনে করেন মব সন্ত্রাস রুখতে প্রয়োজন আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান আর অপরাধীদের বিচার নিশ্চিত করা। এখানে কোনো কম্প্রোমাইজ করা চলবে না। আইনশৃঙ্খলা বাহিনী যারা সদস্য আছে, জনপ্রতিনিধি আছে বিভিন্ন পর্যায়ে, সকলকে কোঅপারেট করতে হবে। একটা গোষ্ঠী কায়েমি স্বার্থ রক্ষার জন্য সাধারণ মানুষকে উস্কাই দিচ্ছে, ফলে এই জায়গায় সতর্ক না হলে সাধারণ মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী গত বছর মব সহিংসতায় দেশে প্রাণ হারান 198 জন। এর আগের বছর 2024 সালে নিহত হন 128 জন। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের আমলে মব সন্ত্রাস প্রশ্রয় দেয়ায় উৎসাহিত হয়েছে অনেকে। প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান আরও বলেন, সে সময়ের সব ঘটনা খতিয়ে দেখা হবে। কুষ্টিয়ায় দরবার শরীফে ঘোষণা দিয়ে হামলা করে একজনকে হত্যার ঘটনায় সরকারের ব্যর্থতা স্বীকার করে তিনি বলেন, জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশাসনের ব্যর্থতা খতিয়ে দেখা হচ্ছে। জুলাই
গণ অভ্যুত্থানের পর সারা দেশে ছড়িয়ে পড়ে মব সন্ত্রাস। টার্গেট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঘিরে উন্মত্ততায় মেতে ওঠে সংঘবদ্ধ উচ্ছৃঙ্খল গোষ্ঠী। বুধবার সচিবালয়ে সরকারের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে সংবাদ সম্মেলনে এসে মব সন্ত্রাস নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। জানান, অন্তর্বর্তী সরকারের আমলে পরিকল্পিতভাবে মব তৈরি ও প্রশ্রয় দেওয়া হয়। এই কারণে মব সন্ত্রাসে উৎসাহিত হয়েছে অনেকে। মবের ইস্যুটা তৈরি হয়েছে আসলে মূলত অন্তর্বর্তী সরকারের সময়, এটাকে ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে। তো আমাদের এক ধরনের প্রবণতা তৈরি হয়ে গেছে যে আমরা চাইলে এগুলো করে ফেলতে পারি। প্রত্যেকটা পরিকল্পনা করে উস্কে দিয়ে করা হয়েছে। ইন্টারিমের সময়ে পরিকল্পনা করে বা মবের নামে যা যা ঘটানো হয়েছে এগুলো আমাদেরকেও খতিয়ে দেখতে হবে। সম্প্রতি ঘোষণা দিয়ে কুষ্টিয়ার দরবার শরীফে আক্রমণ করে উগ্রবাদীরা। পিটিয়ে কুপিয়ে হত্যা করা হয় পীর পরিচয় দেয়া এক ব্যক্তিকে। এ ঘটনায় সরকারের ব্যর্থতা স্বীকার করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রশাসনের ব্যর্থতা খতিয়ে দেখছে সরকার। কুষ্টিয়ার ঘটনাটাও পরিকল্পনা করে করা হয়েছে, তাই না? সো আমরা এটাকে মব বলতে চাই না। প্রশাসনিক ব্যর্থতাটা কেন হলো? অবশ্যই আমরা যদি ভবিষ্যতে এটার রিপিটেশন বন্ধ করতে চাই আমাদের সেটাও করতে হবে। এটা খুব সিরিয়াসলি তলিয়ে দেখা হচ্ছে, মামলা হয়েছে এবং সেটার ভিত্তিতে আসামি চিহ্নিত করা হয়েছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভুল ও অপতথ্য প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নীতিমালার ভিত্তিতে আইনজীবী প্যানেল তৈরি করছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আমরা আইনজীবী প্যানেলের তৈরির কাজ শুরু হয়ে গেছে, এটার জন্য নীতিমালা তৈরি হয়ে গেছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। জ্বালানি সংকটে বন্ধ খুলনা অঞ্চলের 6 বিদ্যুৎ কেন্দ্র, থেকে নেমেছে উৎপাদন, বাড়ছে লোডশেডিং। নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে উৎপাদনের লক্ষ্য তৈরির আহ্বান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। দলের মিডিয়া সেল থেকে এক ফেসবুক পোস্টে জানানো হয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ চিকিৎসার পর শারীরিক অবস্থার সন্তোষজনক উন্নতি হওয়ায় তাকে মালয়েশিয়ার একটি পুনর্বাসন কেন্দ্রে নেওয়া হয়েছে। পোস্টে আরও জানানো হয়, মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ, তবে শারীরিক সক্ষমতা পুরোপুরি ফিরে পেতে নিবিড় ফিজিওথেরাপি প্রয়োজন, যা মালয়েশিয়ায় সম্পন্ন হবে। হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় মারা গেছে আরও 3 শিশু। হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন 1108 জন। সংক্রমণ ছড়িয়ে পড়ার বড় কারণ অপুষ্টি। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা শিশুদের প্রয়োজন পড়ছে আইসিইউর। এতে পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক সহায়তার মাধ্যমে পুষ্টিহীনতা দূর করা গেলে প্রতিরোধযোগ্য মৃত্যু কমিয়ে আনা সম্ভব। চলতি বছরের মার্চ থেকে বেড়েছে হামের সংক্রমণ, আক্রান্ত প্রায় 20,000। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। শয্যা সংকটে অসুস্থ শিশু সন্তানকে নিয়ে দিশেহারা অবস্থা অনেক অভিভাবকের। একটার পরে একটা জ্বরের তাইকা, একটার পরে একটা ওয়াতই। কলেরা হসপিটাল গেছি, কলেরা হসপিটাল ওরে ভর্তি করে নাই। পরে ডায়রিয়া হাসপাতালে ভর্তি ছিল, পরে ওখানে হেরা 2 দিন রাখছে, পরে রেশ 1-2টা বাসতে ওরা এখানে পাঠায় দিচ্ছে। শুধু হাম উপসর্গ নয়, হাসপাতালে ভর্তি অনেক শিশুরই ছিল শারীরিক অন্য জটিলতা। কারো হার্টে ছিদ্র, কারো জন্মের পর থেকে খিঁচুনি, আবার কেউ সবে মাত্র সুস্থ হয়েছিল নিউমোনিয়া থেকে। অনেক দুর্বল আমার বাচ্চা, চোখ মিললা হয় যে একটু খাইবো ওটাও খাইতে পারতেছে না। ওর রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম, আর এর মধ্যে ওর হাম হয়েছে। চিকিৎসকরাও বলছেন, যেসব শিশু আগে থেকেই অপুষ্টিতে ভুগছে বা ডায়রিয়া ও শ্বাসতন্ত্রের জটিলতার মতো সমস্যায় আক্রান্ত, হামের সংক্রমণে সেসব শিশুদের প্রয়োজন পড়ছে আইসিইউ সাপোর্ট। যারা নাকি আগে থেকে ম্যালনারিশ ছিলেন, মানে অপুষ্টিতে ভুগছেন, এবং যাদের নাকি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, এবং তারা অবশ্যই হামের জটিলতায় বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, এবং তাদের সংখ্যা আমরা বেশি দেখছি। 2 বছর নিচে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ হচ্ছে রোগীর সংখ্যাও বেশি হচ্ছে, এবং হচ্ছে গিয়ে মানে ক্রিটিক্যালিটির সংখ্যাও বেশি হচ্ছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, দরিদ্র পরিবারের অনেক শিশু নিয়মিত পুষ্টিকর খাবার বা ভিটামিন এ পায় না। সামাজিক সহায়তায় পুষ্টিহীনতা কমিয়ে আনতে পারলে হামে মৃত্যু কমিয়ে আনা সম্ভব। দরিদ্র এবং যারা বিত্তহীন তাদেরকে চিকিৎসার জন্য আমরা এক জায়গায় নিলেই হবে না, তাদেরকে সামাজিক সহায়তা দিতে হবে, সমন্বিতভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়, সমাজ কল্যাণ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং যারা দানশীল ব্যক্তি সমাজের বেসরকারি সংস্থা, তাদের একসঙ্গে এগিয়ে আসতে হবে। হামের মৃত্যু তো প্রতিরোধযোগ্য, এটাকে আমরা কমিয়ে আনতে পারব।
ঢাকার বাইরে বরিশাল, ময়মনসিংহ, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায়ও বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। শাপলা চত্বরে হত্যাকাণ্ডের মামলা সহ র্যাবে দায়িত্ব পালনের সময় বিচার বহির্ভূত হত্যা মামলায় আসামি করা হতে পারে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। একথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। বলেন, জুলাই অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডের মামলার এজাহারের কপি ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় 1000 মামলার কপি তদন্ত সংস্থায় জমা পড়েছে বলে জানান তিনি। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ অনেক কর্মকর্তাদের সম্পৃক্ততা আমরা পাচ্ছি এবং আগামী 10-15 দিনের মধ্যে আমরা চেষ্টা করছি যে শাপলা চত্বর যে একটা নারকীয় হত্যাযজ্ঞ যেটা হয়েছে, যাদের এই কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ততা ছিল বা আমরা পাবো, প্রত্যেককে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো। একটা সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি থেকে উনি অব্যাহতি পেয়ে গেলে সেটা আরেকটা সুপিরিয়র কমন রেসপন্সিবিলিটি থেকে উনি অব্যাহতি পেয়ে যাবেন, এটার তো কোনো অর্থ হতে পারে না। বিএনপি বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্বের মধ্যে রয়েছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির। বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় খিলাফত ছাত্র আন্দোলন আয়োজিত গণভোটের রায় বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, বিসিবির মতো প্রতিটি প্রতিষ্ঠানে স্বজনপ্রীতির সংস্কৃতি চালুর পাঁয়তারা করছে বিএনপি। সভায় অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতা ও বিশিষ্টজনেরা। তাদের অভিযোগ, নানাভাবে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছাতে দিচ্ছে না বিএনপি। জনগণের সঙ্গে দলটি ধোঁকাবাজি করছে বলেও অভিযোগ করেন তার নেতারা। কিন্তু এখন তারা নানা বলার চেষ্টা করছে, এগুলো মিডিয়ার মাধ্যমে জনগণের এই কথাগুলো সরকার জনগণের সঙ্গে ধোঁকাবাজি করে প্রতারণা করে আর একটা গণ আন্দোলন গণপ্রতিরোধের প্রেক্ষাপট তৈরি করছে। জনগণের বেসিক প্রবলেমগুলো মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে না। মিডিয়া কুয়ের মাধ্যমে তারা জনগণকে একটা অন্ধকারের মধ্যে রাখতে চায়। বিসিবিতে আপনারা যে কাণ্ডটা করেছেন এবং সেই ক্রিকেটকে আপনারা যেভাবে বাপের দোয়া ক্রিকেট বা পারিবারিক ক্রিকেট বোর্ডে পরিণত করলেন, স্থায়ী কমিটির 3 জন নেপো কিডসকে ওখানে বসালেন। এই নেপো কিডসদের বিরুদ্ধে নেপালে আন্দোলন হয়েছে। বুদ্ধিগত দেউলিয়াপনা আছে। আদালতের সিস্টেম মেনে বিপ্লব হয়? আদালতের সিস্টেম মেনে পৃথিবীর কোথাও বিপ্লব হয়েছে? দিস ইজ এ রং কনসেপশন। এই রাস্তা ভুল। আমি আপনাদেরকে বলছি যে সলিউশন তারা দেখাচ্ছেন, এটা আমরা যতটুকু আইন কানুন লেখাপড়া করেছি, দিস ইজ এ রং রুট। গত 3 মাসে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ দেশে বিদেশে দুর্নীতিবাজদের প্রায় 2500 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দ করেছে দুদক। সংস্থাটি জানিয়েছে, আদালতের চূড়ান্ত রায় পাওয়ার পর এসব সম্পদের বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে। এদিকে চট্টগ্রাম ও মোংলা বন্দরের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বিভিন্ন দফতরে চিঠি পাঠিয়েছে দুদক। চট্টগ্রাম বন্দরে কর্ণফুলী নদীর ড্রেজিং প্রকল্প সহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিষয়ে অভিযোগ আসে দুদকে, যেখানে জড়িয়ে আছে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান SM মনিরুজ্জামান সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নাম। একইভাবে মোংলা বন্দরে 1538 কোটি টাকার পশুর চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্পে অনিয়মের অভিযোগ রয়েছে। প্রাথমিক সত্যতার খোঁজে 4 সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করে দুদক। সেই কমিটি এরই মধ্যে বিভিন্ন দফতরে চিঠি দেওয়া শুরু করেছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের একাধিক ব্যক্তির নিয়োগ, পদোন্নতি এবং প্রকল্প সংক্রান্ত অনেকগুলো অভিযোগের অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধান চলাকালীন সময়ে এ পর্যায়ে সংশ্লিষ্ট শাখাগুলোতে, সংশ্লিষ্ট দপ্তরগুলোতে কমিটি, অনুসন্ধানকারী কমিটি তাদের তথ্য চেয়ে পত্র প্রেরণ করবেন। এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া সহ দেশে বিদেশে প্রায় 2500 কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পদ জব্দের কথা জানিয়েছে দুদক। 3 মাসের একটা হিসাব আছে। দেশে বিদেশে স্থাবর অস্থাবর সম্পদ মিলে প্রায় 2500 কোটি টাকার সম্পদ ক্রোক বা জব্দ এবং অবরুদ্ধ করা হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের সংশ্লিষ্ট অভিযোগটির নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অবরুদ্ধ থাকবে। দুর্নীতির অভিযোগ থাকা এসব ব্যক্তিদের সম্পদ চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত ফ্রিজ বা অবরুদ্ধ থাকবে বলে জানিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে।
আধুনিক স্ক্যানিং মেশিন থাকলেও বেনাপোল বন্দরে ঢুকছে মাদক আমদানি নিষিদ্ধ পণ্য। 3 মাসে 15 চালান জব্দ, প্রায় 20 কোটি টাকার শুল্ক ফাঁকি, তৎপর বন্দর কর্তৃপক্ষ। শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের 7,000 কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার। সিলেটে মতবিনিময় সভায় কথা বলেন শিক্ষামন্ত্রী। বলেন, শিক্ষা খাতের সব সমস্যা পর্যায়ক্রমে সমাধান করা হবে। বিগত সরকার 2022-এর পর অবসর ভাতা কল্যাণ ট্রাস্ট আপনাদের দেয় না। 23 গেল, 24 গেল, 25 গেল, আপনারা 1 টাকাও পান নাই। কারণ 7,000 কোটি টাকা বিগত সরকারের সময় যারা এই দায়িত্ব ছিল তারা আত্মসাৎ করেছে। অতএব আমাকে এই বাজেট পর্যন্ত বসে থাকতে হবে, থোক বরাদ্দ পেতে হবে, তারপর আপনাদের দিতে হবে, তারপর আস্তে আস্তে আপনাদেরকে এগোতে হবে। আমাদের আমলাতান্ত্রিক জটিলতার জন্য দেরি হচ্ছে, কিন্তু আমাদের যে চেষ্টা রয়েছে এটা তো বুঝতে হবে। ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ, গাইবান্ধা ও লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন আয়োজন করে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট। এ সময় বক্তারা বলেন, শিক্ষকদের দীর্ঘদিনের আন্দোলনের অংশ হিসেবে গত বছরের 28 জানুয়ারি অন্তর্বর্তী সরকার ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা দিলেও তা বাস্তবায়ন হয়নি। দ্রুত এই ঘোষণা বাস্তবায়নের দাবি জানান তারা। মানববন্ধন শেষে শিক্ষকরা জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করেন। ইন্টারনেট সেবাকে আরও সাশ্রয়ী করতে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। একই সঙ্গে প্রযুক্তি কেন্দ্রিক সেবাগুলো প্রান্তিক মানুষের দোরগোড়ায় পৌঁছাতেও কাজ চলছে বলে জানান তিনি। বুধবার বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্রডব্যান্ড এক্সপ্লোর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় দেশের উন্নয়ন অগ্রগতির পথে দুর্নীতিকে সবচেয়ে বড় বাধা বলে মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। এ সময় নগরকে তারের জঞ্জাল মুক্ত করতে সড়কের নিচ দিয়ে ইন্টারনেট কেবল প্রতিস্থাপনের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দেন তিনি। আইসিটির সেক্রেটারি আনোয়ার আমাদের তৈরি এবং সঠিক নীতিমালা প্রণয়ন অত্যন্ত জরুরি। কেবলগুলো যে বাইরে যেভাবে থাকে এটা একদিক দিয়ে তো দৃষ্টিনন্দন না, আরেক দিক দিয়ে অনেক সময় অনেক অ্যাক্সিডেন্টেরও অনেক ঘটনা ঘটে। তো সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী অলরেডি নির্দেশ দিয়েছেন আমাদেরকে যে এটা কীভাবে দ্রুত এটাকে আন্ডারগ্রাউন্ড বা মার্কেট নিচে নিয়ে যাওয়া যায়, যত দ্রুত সম্ভব সেটা করব আমরা। এই জনবান্ধবী সরকার মানুষের গড়দোড়ায় আপনাদের ইন্টারনেট নিয়ে যেতে চাই। দেয়ার আর মোর হার্ডলস, মোর করাপশন। সুতরাং আমরা যত পারি ব্যবসায়িক বান্ধব সরকার হতে চাই আমরা। প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের দেশ বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে সরকার বড় ধরনের পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক। তিনি বলেন, বিদেশে গিয়ে যেন সহজে কর্মসংস্থান করা যায় সে লক্ষ্যে তৃতীয় একটি ভাষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রশিক্ষণের বিষয়েও কাজ করছে সরকার। সাভারের যুব উন্নয়ন একাডেমিতে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। সরকারের কিছু পরিকল্পনা রয়েছে যে কেয়ার গিভার কীভাবে প্রশিক্ষণের মাধ্যমে আমরা দেশে এবং বিদেশে আমাদের যুবকদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। আমরা তৃতীয় একটি ভাষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেই ভাষার মাধ্যমে আমরা কিভাবে আমাদের দেশে প্রশিক্ষিত হয়ে যারা বিদেশে বিভিন্ন কর্মসংস্থানের জন্য যায় তাদের যে কর্মক্ষমের যে জায়গাটি সেটা তারা খুব সহজভাবে তারা সেখানে কাজ করতে পারে। মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রভাবে জ্বালানি সংকটে খুলনা অঞ্চলের 10টি বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে বন্ধ রয়েছে 6টি। সক্ষমতার অর্ধেকে নেমে এসেছে উৎপাদন, বাড়ছে লোডশেডিং। এ অবস্থায় সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায়ে নবায়নযোগ্য জ্বালানির মাধ্যমে বিদ্যুতের উৎপাদনের লক্ষ্য তৈরির আহ্বান বিশেষজ্ঞদের। নিয়ামুল হোসেন কোচির ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের প্রতিবেদন। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে এ অঞ্চলে গড়ে উঠেছে বেশ কিছু বিদ্যুৎ উৎপাদনকারী কেন্দ্র, যার মধ্যে বিদেশি ঋণ সহায়তায় নির্মিত কয়লাভিত্তিক রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র পূর্ণ ক্ষমতায় উৎপাদনে রয়েছে।
বিদ্যুৎ বিভাগের খুলনা অঞ্চলে রয়েছে ছোট বড় 10টি উৎপাদন কেন্দ্র, যার অধিকাংশই ডিজেল বা গ্যাসে চালিত। কেন্দ্রগুলো প্রায় 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম। তবে জ্বালানি সংকটে বন্ধ রয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের খুলনা 330 মেগাওয়াট, ফরিদপুর 50 মেগাওয়াট, নর্থ ওয়েস্ট পাওয়ার কোম্পানির খুলনা 225 মেগাওয়াট, মধুমতি 100 মেগাওয়াট ও ওরিয়ন গ্রুপের রূপসা 105 মেগাওয়াট কেন্দ্র। ফলে প্রস্তুতি থাকার পরেও এ অঞ্চলে মোট উৎপাদন সক্ষমতার অর্ধেকে নেমে এসেছে। ফুয়েল অল্প আছে, সেটা অল্প কিছু আছে, সেটা দিয়ে আমরা টেস্ট রান হিসাবে আমরা রাখছি। পর্যাপ্ত ফুয়েল পেলে আমরা প্ল্যান্টটা চালাতে পারবো। গ্রীষ্মকালে এই অঞ্চলে প্রতিদিন বিদ্যুতের গড় চাহিদা 1600 মেগাওয়াট। চাহিদা মতো বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় শহর ও গ্রামাঞ্চলে 3 থেকে 5 ঘন্টা লোডশেডিং করতে হচ্ছে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোকে। এই অবস্থায় বিদ্যুতের অপচয় রোধে নানা পদক্ষেপ নিয়েছে ওজোপারিকো। লোডশেড আছে, ক্রাইসিস চলতেছে, সেখানে আমাদের সবারই মিতব্যয়ী হওয়া লাগবে। তো এইগুলো আমরা কন্ট্রোল করার চেষ্টা করতেছি, বিশেষ করে ব্যবসায়ীদের সাথে আমরা যোগাযোগ করতেছি। সংকট সমাধানে জীবাশ্ম জ্বালানি থেকে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের মাধ্যমে টেকসই পরিবেশ বান্ধব বিশেষ করে সৌর বিদ্যুতে নজর দেওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। সরকার যেন নবায়নযোগ্য জ্বালানি বিশেষত সৌর বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে ব্যক্তি মালিককে প্রণোদনা দেন। সেই প্রণোদনার ভিত্তিতে সে নিজেই এগিয়ে এসে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা করতে পারবে। খুলনা অঞ্চলের 10টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের মধ্যে 8টি কেন্দ্র গ্যাস বা ডিজেলে চালিত, বাকি 2টির একটি কয়লা ও অপরটি সৌরচালিত। টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি কর্তৃপক্ষের তথ্যমতে ফার্নেস অয়েলে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ যেখানে 18 টাকা, সেখানে সৌর বিদ্যুতে ইউনিট প্রতি খরচ মাত্র 9 টাকা। তাই আগামীর সংকট মাথায় রেখে টেকসই ও পরিবেশবান্ধব নবায়নযোগ্য জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। বেঁচে ফেরা 2 যাত্রীর জবানবন্দিতে উঠে এসেছে মানব পাচার চক্রের এক বিভীষিকাময় চিত্র। অবৈধভাবে বাংলাদেশ থেকে মালয়েশিয়াগামী একটি ট্রলারে ছিলেন প্রায় 280 জন। মাঝ সমুদ্রে খাবার ও পানি নিয়ে হইচই করায় ট্রলারেই 33 জনকে হত্যার অভিযোগ উঠেছে। পরে ট্রলারটি উল্টে আরও বহু যাত্রী মৃত্যু হয়। রোহিঙ্গা ক্যাম্প ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ফরাজ। কক্সবাজারের উখিয়া ক্যাম্পের রফিকুল ইসলাম টেকনাফে কাজের প্রলোভনে নিয়ে গুদামে আটকে চালানো হয় নির্যাতন। পরে রাতের আঁধারে ট্রলারে করে নেওয়া হয় মাঝ সমুদ্রে। পাচারের উদ্দেশ্যে সাগরপথে মালয়েশিয়ায় শুরু হয় যাত্রা। টানার 4 দিন ট্রলারে চলে নির্যাতন। পরে আন্দামান সাগরে ডুবে যায় ট্রলারটি। 2 দিন পানির ড্রামে ভেসে থাকার পর তাকে উদ্ধার করে বাংলাদেশি জাহাজ। ক্যাম্পে ফিরেও সেই ভয়াবহ স্মৃতি ভুলতে পারছেন না রফিকুল। ট্রলারে থাকা অন্যান্যদের কি পরিণতি হয়েছে তুলে ধরেন সেই অভিজ্ঞতা। মালয়েশিয়ার উদ্দেশ্যে আমাদের একটি বড় ট্রলারে উঠিয়ে দেয়া হয়। পানির জন্য প্রতিবাদ করলে আমাদের গোপন কক্ষের ভেতরে ঢুকিয়ে দেয়া হয়। ভেতরে শ্বাস নিতে না পেরে অনেকে অজ্ঞান হয়ে পড়েন। পরে 3টি কক্ষ খুলে 33 জনকে মৃত অবস্থায় বের করে সাগরে ফেলে দেয়া হয়। আধা ঘন্টা পর আন্দামান সাগরের ঢেউয়ের আঘাতে ট্রলারটি উল্টে যায়। বেঁচে ফেরা আরেকজন উখিয়া ক্যাম্পের রাহেলা বেগম। কাঠের টুকরো ধরে বেশি থেকে প্রাণে বাঁচেন তিনি। 8 তারিখ যেদিনে এদিন ডুবে গিয়ে 8 এপ্রিল ট্রলারটি ডুবে যায়। 2 দিন 1 রাত সাগরের পানিতে ভেসেছিলাম। দীর্ঘ সময় সাগরে ভাসতে ভাসতে একটি কাঠের টুকরো আঁকড়ে ধরেছিলাম, কিন্তু এক পর্যায়ে সেটিও উল্টে যায়। জ্ঞান ফিরে দেখি জাহাজে আমি। আন্তর্জাতিক ও স্থানীয় মানব পাচার চক্র এই ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযোগ স্থানীয় এই জনপ্রতিনিধির। মানব পাচারে যে ঘটনাগুলো ঘটছে, যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী জানছে, সেগুলোর ব্যাপারে তদন্ত করে কারা এর সাথে জড়িত, কারা মূল হোতা, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নেয়ার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। এই বিষয়ে যারা দায়ী, যারা বিশেষ করে যারা হিউম্যান ট্রাফিকার রয়েছে, এটি যদি বাংলাদেশের নাগরিকও হয়ে থাকে, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে, কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা আশা করছি যে মূল ঘটনা উদ্ঘাটিত হবে। গেল 8 এপ্রিল আন্দামান দ্বীপপুঞ্জের কাছে 280 জনকে নিয়ে ট্রলারটি ডুবে যায়। এদের মধ্যে 9 জনকে উদ্ধার করে কোস্টগার্ড। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। রাজধানীর বনানীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন লাগার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিনিধি দলও উপস্থিত হন।
সার্বিক বিষয় পর্যবেক্ষণের পাশাপাশি চিকিৎসক এবং অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখেন তারা। মোবাইলে ধারণ করা ভিডিওতে দেখা যায় রাজধানীর বনানী কাঁচাবাজারের পাশে 12 নম্বর সড়কের 44 নম্বর ভবনের 9ম তলায় দাউ দাউ করে জ্বলছে আগুন, যেখানে রয়েছে একটি বুটিক হাউস ও শোরুম। আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই ভবন থেকে নেমে আসেন সবাই। আগুন ছিল 9 তলা 10 তলা, 7 তলা আমরা থাকি। 7 তলায় ছিলেন আপনারা? আমরা 7 তলা থাকি। 7 তলায়। তো যখন আগুন লেগেছিল তখন আপনি কোথায় ছিলেন? আমি ছিলাম, আমি হুজুরতে নামাজ পড়তে গেছিলাম। ওই ভবনে যারা ছিল নেমে গেছি। ভিতরে যে টিম আছে ওরা প্রথম আইছে, ওরা আইসা ভিতরে ঢুকে সরাসরি আগুন নিভাইতে চলে আসে, ওরা পারানারিকে পরে টিম আনাইছে। খবর পাওয়ার পর দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে হাজির হয় ফায়ার সার্ভিস। শুরু হয় আগুন নেভানোর কাজ, বাড়তে থাকে ইউনিট। প্রায় 2.25 ঘন্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের 6টি ইউনিট নিয়ন্ত্রণে আনে আগুন। ভবনের 8ম, 9ম এবং 10ম তলা থেকে গ্লাস ভাঙার মাধ্যমে জমে থাকা ধোঁয়া বের করে ফায়ার সার্ভিস। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব আব্দুর রহমান সানি। আলহামদুলিল্লাহ, আমরা যতটুকু খবর পেয়েছি এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আছে এবং আপনার খুব সম্ভবত ওখানে কোনো লোকজন নেই। তা এটা একজন কমপ্লিটলি একটা বাণিজ্যিক অ্যাপার্টমেন্ট। ফায়ার সার্ভিস জানায় ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকলেও মেইনটেনেন্সে সমস্যা পেয়েছেন তারা। আধুনিক যে বিল্ডিংগুলো আমরা দেখতেছি ভিতরে ইন্টেরিয়র থাকে, ইন্টেরিয়র হলো আগুনের খাদ্য এবং আগুন বিস্তার লাভ করার ভালো উপকরণ। যে সমস্ত বিল্ডিংয়ে ইন্টেরিয়র থাকে এগুলোতে আগুন খুব দ্রুত বিস্তার লাভ করে, আগুন ছড়ায় খুব তাড়াতাড়ি এবং ধোঁয়া সৃষ্টি করে এবং সেখানে অগ্নি নির্বাপনে আমাদের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। আগুন লাগার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে 2 ভাইকে অপহরণের পর ইয়াবা দিয়ে ফাঁসানোর পরিকল্পনার ঘটনায় তোলপাড় পুরো এলাকা। পাওনা টাকা ফেরত পেতে মামলা করাই কাল হয় ভুক্তভোগীদের। ঘটনা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। মাদারীপুর সদরের পৌর পেয়ারপুর গ্রামের বাসিন্দা জহিরুল ইসলাম 13 লাখ টাকার বিনিময়ে তার ছেলে বাইজিদকে যুক্তরাষ্ট্র নেয়ার জন্য পাশের গ্রামের 2 ভাই শমশের সর্দার ও আবু রাহানের সঙ্গে চুক্তি হয়। তবে বিদেশে নিতে ব্যর্থ হওয়ায় পাওনা টাকা ফেরত চাইলে টালবাহনা শুরু করেন অভিযুক্তরা। টাকা ফেরত না পেয়ে গত 31 মার্চ মামলা করেন জহিরুলের পরিবার। মামলার বিষয়টি জেনে ওই দিন রাতেই মীমাংসার কথা বলে জহিরুলকে মাইক্রোবাসে তুলে নেয় চক্রটি। পরে জহিরুলের ছোট ভাই রাশেদুল ইসলামকে খবর দিয়ে তাকেও জিম্মি করা হয়। 3 দিন রাজধানীর বাড্ডা থানার একটি বাসায় আটকে রেখে 4 লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। এমনকি টাকা না দিলে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দেওয়া হয়। পরে টাকা দিলে জিম্মি দশা থেকে মুক্তি পান জহিরুল ও তার ছোট ভাই। যেখানে আমি তাদের কাছ থেকে প্রায় 13 লক্ষ টাকা পাই, সেই টাকা তো দেয় নাই, বরঞ্চ আমার কাছ থেকে 4 লক্ষ টাকা মুক্তিপণ নিয়ে তারপরে আমাকে ছেড়ে দেয়। অপহরণ করলো এবং মুক্তিপণ দাবি করলো এবং মুক্তিপণ আদায় করলো। আমার এই বিচার আমি চাই। আইনের কাছে আমরা উপযুক্ত বিচার চাই। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। ঘটনার পরপরই বাড্ডা থানায় একটি জিডি করা হয়েছে এবং এই জিডির তদন্ত কিন্তু তদন্তাধীন আছে এবং এই জিডির তদন্ত মূলে অথবা জিডির রেফারেন্সে নতুন করে মামলা হওয়া সম্ভব। সেই ক্ষেত্রে আমি যিনি অভিযোগকারী আছেন তাকে অনুরোধ করব যে বাড্ডা থানায় উনি মামলা করবেন। আমাদের যদি প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট লাগে আমরা অবশ্যই তাদেরকে হেল্প করব। ভুক্তভোগী জহিরুল ইসলাম ঢাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। উদ্বোধন হয়েছে প্রায় 2.5 বছর আগে, কিন্তু আজও চালু হয়নি ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভারত সীমান্তবর্তী ভৈরবা 20 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এতে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে 5টি ইউনিয়নের 50 গ্রামের লাখ লাখ মানুষ। দ্রুত হাসপাতালটি চালু করার দাবি স্থানীয়দের। রামিম খানের ছবিতে লোটাস রহমান সোহাগের রিপোর্ট। 3 বছর আগে উদ্বোধন হলেও স্বাস্থ্যসেবা চালু হয়নি এই হাসপাতালে। জনহীন অবস্থায় পড়ে থাকায় প্রায় চুরি হয় বিভিন্ন যন্ত্রাংশ। ভবনের ভেতরের অবস্থা জরাজীর্ণ। ঝিনাইদহ জেলা শহর থেকে 60 কিলোমিটার দূরে ভারত সীমান্তবর্তী ভৈরবা সাকরখাল এলাকায় 2023 সালের 25 অক্টোবর উদ্বোধন করা হয় 20 শয্যা বিশিষ্ট এই হাসপাতালটি। স্থানীয়দের অভিযোগ, হাসপাতালটি উদ্বোধন হওয়ায় আশার আলো দেখলেও 2.5 বছরেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি স্বাস্থ্য বিভাগ। এলাকার হাজার হাজার মানুষের সেবা নিতে ছুটতে হয় জেলা হাসপাতালে। ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা।
আমাদের হসপিটাল যে বানাইছে এই আজকে মানে 2.5 বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোনদিন হসপিটাল দেখলাম আমরা ডাক্তার আসা কেটা চিকিৎসা দেয় কিচ্ছু না। হাতের কাছে চিকিৎসা সেবার জায়গা থেকেও আমরা চিকিৎসা সেবা পাইনি। রোগী যদি অসুস্থ হয় আমরা যশোর খুলনা নিয়ে দৌড়দৌড়ি করতে হয়। আমরা চাই হাসপাতাল চালু হোক, আমাদের ছেলেপিলে আমরা দেখাই চিকিৎসা করি, দ্রুত এর দ্বারা সেবা পাই এই সরকারের কাছে আবেদন জানাই। স্বাস্থ্য বিভাগ বলছে হাসপাতালের জন্য চাহিদাপত্র পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে, অনুমোদন পেলেই চালু করা হবে। চেয়ার টেবিল নাই, আমরা লজিস্টিক বলি এটা নাই, না থাকা চালু করতে পারতেছি না আমরা, তা আমরা মন্ত্রণালয়ে লিখছি, ওখান থেকে আমাদের অনুমোদনটা দিয়ে দিলেই আমরা মোটামুটি সব কিছু করতে পারবো। 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই হাসপাতালটি চালু হলে প্রতি মাসে 10 থেকে 12,000 রোগী নিয়মিত স্বাস্থ্যসেবা পেত। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। চুয়াডাঙ্গায় 2 প্রসূতির মৃত্যুর ঘটনার অভিযোগে এক হাসপাতালকে জরিমানা করা হয়েছে। আলমডাঙ্গা এলাকার ফাতেমা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা হয়। প্রশাসন জানায় 7 এপ্রিল চামেলি খাতুন ও 13 এপ্রিল লাবণী খাতুন ফাতেমা হাসপাতালে সিজারিয়ান অপারেশন করান। অবস্থার অবনতি হলে দুজনকে রাজশাহী মেডিকেল নেওয়া হলে 10 এপ্রিল চামেলির ও 14 এপ্রিল লাবণীর মৃত্যু হয়। এ ঘটনায় প্রতিষ্ঠান মালিককে 10,000 টাকা জরিমানা করা হয়। রোগীর মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত কমিটি গঠন করা হয়। এ সময় হাসপাতালটির সব ধরনের অপারেশন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কুমিল্লা কাস্টমসের উদ্যোগে প্রায় 4 কোটি টাকার আমদানি নিষিদ্ধ ভারতীয় অবৈধ পণ্য ধ্বংস করা হয়েছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় 3 ঘন্টা ধরে এই কার্যক্রম পরিচালিত হয়। কাস্টমস জানায় বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা বাহিনীর জব্দ করা ভারতীয় অবৈধ পণ্য কাস্টমসে জমা দেওয়া হয়। আমদানি নিষিদ্ধ হওয়া এবং নিলামযোগ্য মূল্য না থাকায় প্রায় 4 কোটি টাকার শাড়ি, আতশবাজি ও ভারতীয় ওষুধ ধ্বংস করা হয়। দীর্ঘদিন সংরক্ষিত ছেঁড়া ও নিলাম অযোগ্য শাড়িগুলো আগুনে পুড়িয়ে ফেলা হয়। অন্যদিকে আতশবাজি ও আমদানি নিষিদ্ধ ভারতীয় ওষুধ মাটি খুঁড়ে পানি দিয়ে ভিজিয়ে নিষ্ক্রিয় করে পরে মাটি চাপা দেওয়া হয়। নওগাঁয় অবৈধভাবে পাচারের সময় 45 বস্তা সরকারি সার জব্দ করা হয়েছে। 20 বস্তা টিএসপি ও 25 বস্তা ডিএপি সার বোঝাই 2টি ভ্যান গাড়ি কালিকাপুর হাইস্কুল মোড় অতিক্রম করছিল। এ সময় সারের বস্তার ধরন ও গাড়িটির গতিবিধি দেখে সন্দেহ হলে চালককে জিজ্ঞাসাবাদ করে স্থানীয়রা। পরে পাচারের কথা স্বীকার করলে সারগুলো জব্দ করে জানানো হয় পুলিশকে। জব্দকৃত সার স্থানীয় কৃষকদের মাঝে বিতরণ করা হবে বলে জানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। অপরিকল্পিত খনন আর দখল দূষণে আবারও নাব্য সংকটে বাগেরহাটের 83 নদী ও খাল। রামপাল ও মোংলায় 2018 সালে শুরু হয় খনন কাজ, তবে নানা অনিয়মের অভিযোগ ওঠে সে প্রকল্পে। এ অবস্থায় অপরিকল্পিত নদী ও খাল খনন করে শত কোটি টাকা লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। আলী আকবর টুটুলের তথ্য, আমিনুল ইসলামের ছবিতে রিপোর্ট। জেগেছে চর, ছেয়ে গেছে আগাছায় ভরা যৌবনার নদীগুলো দিন দিন পরিণত হচ্ছে বিস্তীর্ণ বিরান ভূমিতে। দখল, দূষণ আর ড্রেজিংয়ের অনিয়মের কারণে বাগেরহাটের 5টি নদী ও 78টি খাল হারাচ্ছে বৈচিত্র্য। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় এবং নৌযান চলাচল স্বাভাবিক রাখতে মোংলা ঘাসিয়াখালী চ্যানেলটি খননের উদ্যোগ নেয় বিআইডব্লিউটিএ। চ্যানেলটিতে জাহাজ চলাচল সচল রাখতে 2018 সালে রামপাল ও মোংলা উপজেলার 5টি নদী ও 78টি খালের 263 কিলোমিটার খননের উদ্যোগ নেয় পানি উন্নয়ন বোর্ড। শেষ হয় 2021 সালে। অভিযোগ উঠেছে দায়সারা ও অপরিকল্পিত খননের কারণে অল্প দিনে ভরাট হচ্ছে নদী ও খাল। পাশাপাশি বাঁধ দিয়ে প্রভাবশালী চক্রের মাছ চাষে হুমকির মুখে পড়েছে নদীর জীববৈচিত্র্য। খনন করার পরে আবার আস্তে আস্তে পলি পরিয়া খাল ভরে যাচ্ছে। খাল গভীর হইলো 70টা তো মাছ পাতাম, এখন খাল ভরাট হয়ে গেছে, আর কোনো মাছ টাকার পাইনি। কোন সাইটে দিয়ে তারা বিল তুলে নিয়ে গেছে, সরকারের বিল। আর খালের ক্ষমতায় ছিল, খালের আগা বান্ধে তারা গের করে। অপরিকল্পিত নদী ও খাল খনন করে সরকারের শত কোটি টাকা লুপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি নদীর রক্ষা আন্দোলনকারীদের।
যারা অপরিকল্পিত বা খাল খননের সঙ্গে যুক্ত ছিল সেই অনিয়মের বিষয়টা দেখার জন্য বর্তমান সরকারকে দেখার জন্য দাবি জানাচ্ছি। দখলদারদের উচ্ছেদের পাশাপাশি নদী ও খাল পুনরুদ্ধারে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমাদের রেগুলার বেসিসে বিভিন্ন জায়গায় কিন্তু আমাদের ইতিপূর্বে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। বিভিন্ন খালে মৎস্য চাষ যারা করতো তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। আমরা আগামীতেও এই কাজগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়ন করব। 2018 সালে বাগেরহাটের রামপাল মোংলায় 83 নদী ও খাল পুনর্খনন প্রকল্পের আওতায় 706 কোটি টাকা বরাদ্দ হয়। পরে 175 কোটি 12 লাখ টাকা ব্যয়ে 1,65,60,000 ঘনমিটার মাটির খনন কাজ করা হয়। সময় সংবাদ, বাগেরহাট। চুয়াডাঙ্গার বাগানে আমের ভালো গুটি আসায় লাভের আশা জেগেছিল বাগানীদের, তবে হপার পোকার আক্রমণে তা ভেস্তে যেতে বসেছে। তাদের দাবি, কীটনাশকেও মিলছে না সুফল। এ অবস্থায় লোকসান কাটাতে নিয়মিত বাগান পরিচর্যার পরামর্শ কৃষি কর্মকর্তার। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও আনিসুর রহমানের ছবিতে রিপোর্ট। চুয়াডাঙ্গায় আম্রপালি, হিমসাগর, বোম্বাই, ল্যাংড়া, বাড়িফোর, কাটিমন সহ বিভিন্ন জাতের আম বাগানে আমের পর্যাপ্ত গুটি এলেও তা ঝরে পড়ছে হপার পোকার আক্রমণে। কীটনাশক স্প্রে করেও সুফল পাচ্ছেন না বাগানীরা। এতে বড় লোকসানের শঙ্কা ঘিরে ধরেছে তাদের। আমের গুটিগুলো সব ঝরে পড়ছে। হপার পোকায় ধ্বংস করে দিয়েছে, বেশি কোনো কাজ হচ্ছে না। আমাদের আমের ফলন এবার খুবই কম হবে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাগানদার সেও ক্ষতিগ্রস্ত হচ্ছে। একটার পর একটা ওষুধ দিতে দিতে যে পরিমাণ ক্ষতি হয়ে গেছে, আমাদের এখন এই ক্ষতি পুষানো অনেক কঠিন ব্যাপার। এই অবস্থায় বাগানের নিয়মিত পরিচর্যা করার পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। হপার নিয়ন্ত্রণ করতে হবে এবং শিডিউল যে স্প্রে আছে এই স্প্রেগুলো করতে হবে। আমরা কৃষক ভাইকে পরামর্শ দিচ্ছি যে নিয়মিত পরিচর্যাগুলি যেন যথাযথভাবে করেন, তাহলে ইনশাআল্লাহ তারা ভালো ফলন গড়ে তুলতে পারবেন। কৃষি বিভাগের তথ্য মতে চুয়াডাঙ্গার 4টি উপজেলায় 2203 হেক্টর জমিতে 550টি ছোট বড় আম বাগান রয়েছে, যেখানে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 30,657 মেট্রিক টন, যার বাজার মূল্য আনুমানিক 122 কোটি টাকা। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। বেনাপোল বন্দরে আধুনিক স্ক্যানিং মেশিন থাকলেও ঢুকছে মাদক, আমদানি নিষিদ্ধ ও মিথ্যা ঘোষণার পণ্য। গেল 3 মাসে এমন 15টি চালান জব্দ করেছে কাস্টমস, যেখানে শুল্ক ফাঁকির পরিমাণ প্রায় 20 কোটি টাকা। কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ বলছে, অবৈধ পণ্যের চালান জব্দ ও অভিযুক্তদের শাস্তি নিশ্চিতে তৎপর রয়েছেন তারা। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের তথ্য ও শাওন হোসেনের ছবিতে রিপোর্ট। ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রায় 80% হয়ে থাকে বেনাপোল স্থলবন্দর দিয়ে। যেন অবৈধ ও মিথ্যা ঘোষণায় কোনো পণ্য দেশে ঢুকতে না পারে, সেজন্য বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে স্থাপন করা হয়েছে অত্যাধুনিক স্ক্যানিং মেশিন, যেটি কাস্টমসের তদারকিতে পরিচালনা করছে ঠিকাদার প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইবার অ্যাসোসিয়েটস। মেশিনটি নিখুঁতভাবে কাজ করতে সক্ষম হলেও রহস্যজনকভাবে ট্রাকে করে প্রবেশ করছে অবৈধ পণ্য, মাদক ও অস্ত্র। বন্দরের তথ্য, গত 3 মাসে গোয়েন্দা সংস্থা এনএসআই ও বর্ডার গার্ড বিজিবির তথ্যের ভিত্তিতে প্রায় 15টি মিথ্যা ঘোষণার চালান আটক করেছে কাস্টমস। সেখানে প্রায় 20 কোটি টাকার শুল্ক ফাঁকি দেওয়া হচ্ছিল। আমাদের যখন ভারতের গাড়ি ঢুকছে ভিতরে, তখন যদি এই স্ক্যানিং মেশিনটা সঠিকভাবে যদি স্ক্যানিং করে, তাহলে অবৈধ কিছু ঢোকার সম্ভাবনা নেই। কিছু অসৎ ব্যবসায়ী সরকারের শুল্কে ফাঁকি দেয়, যার কারণে আমরা সাধারণ ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়। এই স্ক্যানিং মেশিন পরিচালনায় কোটি কোটি টাকা খরচ হচ্ছে, কিন্তু এটি কোনো কাজে আসছে না। তথ্য পেলেই অবৈধ পণ্য চালান আটক ও অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কাস্টম। ভবিষ্যতে এ ধরনের মিসডিক্লারেশনের যে কোনো ধরনের পণ্য আমরা ক্ষেত্রে সচেতন আছি। যদি কারো সংশ্লিষ্টতা পাওয়া যায়, সে যেই হোক, তার বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চলতি অর্থ বছরে বেনাপোল কাস্টমসের রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 8,370 কোটি টাকা। প্রথম 9 মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 1,800 কোটি টাকা রাজস্ব ঘাটতি দেখা গেছে। সময় সংবাদ, বেনাপোল। গতি এসেছে যশোর ইপিজেড নির্মাণ কাজে। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে ভূমি উন্নয়ন কাজ। একযোগে চলছে ড্রেন, সড়ক সহ আনুষঙ্গিক উন্নয়ন কর্ম। কর্তৃপক্ষের দাবি, জুলাই মাসের মধ্যে প্রস্তুত হবে শতাধিক প্লট এবং দেয়া যাবে বরাদ্দ। যশোর থেকে আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট।
2019 সালের নভেম্বরে যশোরের অভয়নগর উপজেলায় প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া, মহাকাল, প্রেমবাগ, বালিয়াডাঙ্গা, আমডাঙ্গা, আরাজি, বাহিরঘাট, মাগুরা ও রাজাপুর মৌজায় 502.906 একর জমিতে যশোর ইপিজেড প্রকল্প অনুমোদন দেয় সরকার। পরিকল্পনা অনুযায়ী এই ইপিজেডে 438টি প্লট হবে, যেখানে বিদেশি বিনিয়োগকারী তাদের শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবেন। এতে করে প্রায় 1.5 লাখ মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ হবে। প্রকল্প গ্রহণের 6 বছর পর 2025 সালে শুরু হয় ইপিজেড নির্মাণ কাজ। গেল 1 বছরে কাজের অগ্রগতি হয়েছে 36%। এর মধ্যে সম্পন্ন হয়েছে ভূমি উন্নয়ন কাজ, একযোগে চলছে ড্রেন, সড়ক সহ আনুষঙ্গিক উন্নয়ন কর্ম। তবে এখনো পরিশোধ হয়নি ভূমি মালিকদের অধিগ্রহণের টাকা। জেলা প্রশাসকের দাবি, চেক বিতরণের সৃষ্ট জটিলতা নিরসন করা হয়েছে। 4-5টা ঠিকাদার এখানে কাজ করতেছে, বিল্ডিং এর পাইল টেস্ট। বিজেট নেওয়াটা খুশি আছি, বিজেটের শব্দ আছে যে ছেলে ফেলে চাকরি বাকরি করতে পারবে। খুশি তা আমাদের যদি লেজ মূল্যটা দিত তাহলে আমরা আরো খুশি হতাম। জমি বাঁধেছে প্রায় 4-5 বিঘে, আমরা এখনো 1 টাকাও পাইনি। এই বিজেট নিয়েই বেলাছে, আমাকে টাকা কটা দিয়ে দিলি আমরা যে কোনো কাজ করতে পারি। 1000+ চেক আমরা বিতরণ করেছি অলরেডি আসার পরে। আমরা আমাদের অল্প কিছু চেক বাকি আছে, আমরা সেগুলিও অ্যাকাউন্টসকে বলেছি যে আপনারা একটু দ্রুত এটা সেবাটা দিবেন, মানুষ যাতে ভয়ানি বা ভোগান্তি শিকার না হয়। আমরা স্বচ্ছতার সাথে কাজ করছি। এবং ইপিজেড কর্তৃপক্ষের দাবি, অধিগ্রহণ করা জমির দখল, হস্তান্তর ও দরপত্র অনুমোদনে বিলম্ব হওয়ায় কাজের অগ্রগতি কিছুটা কম। তারপরও আগামী জুলাই মাসের মধ্যে প্রস্তুত হবে শতাধিক প্লট, যা দেয়া যাবে বরাদ্দ। আমাদের 36% কাজের অগ্রগতি হয়েছে। বিভিন্ন ইনভেস্টরের চাহিদা আছে এবং ওনারা যোগাযোগ করতেছে প্লট অ্যালটমেন্টের জন্য। আমরা আমাদের বিনিয়োগ উন্নয়ন শাখাকে জানিয়েছি, ওনারা আশা করি জুলাই থেকে অ্যালটমেন্ট দেওয়ার পদক্ষেপ গ্রহণ করবেন। এ প্রকল্পে ব্যয় ধরা হয় 1678 কোটি 29 লাখ টাকা। প্রকল্পটি চলতি বছরের 31 ডিসেম্বর শেষ হওয়ার কথা। সময় সংবাদ, যশোর। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় সড়কের পাশে রোপণ করা হয়েছিল গাছ, তবে পরিচর্যার অভাবে এখন সব মৃতপ্রায়। 2001 সালে বনায়ন প্রকল্পের আওতায় খুলনার ডুমুরিয়ায় রাস্তার পাশে রোপণ করা হয় কয়েকশো প্রজাতির গাছ। এতে হুমকির মুখে জীববৈচিত্র্য। আব্দুল হালিমের ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। পথের দুই ধারে ছায়াদানকারী বিশালাকৃতির গাছগুলোর বেশিরভাগ মৃত। তীব্র গরম এলেই উপলব্ধি করা যায় এই গাছগুলোর প্রয়োজনীয়তা। এ চিত্র খুলনার ডুমুরিয়া উপজেলার কইয়া মোস্তরমোড় সড়কের। 2001 সালে সামাজিক বন বিভাগের সঙ্গে কয়েকটি সংস্থা শোলমারি, সরাবপুর, বসুন্দিয়া, চরকটিয়া, কাঁঠালতলা, মাগুরখালী সহ বিভিন্ন সড়ক ঘেঁষে শিরিষ, মেহগনি, রেইনট্রি ও নিম গাছের চারা রোপণ করে। বপন করা হয় বাবলা গাছের বীজও। ধীরে ধীরে বড় হয়ে ওঠে এসব গাছ। সড়কের দুই পাশ সবুজে ছেয়ে যাওয়ায় দৃষ্টিনন্দন পরিবেশ সৃষ্টি হয়। তবে লাক্ষা পোকার আক্রমণে ধীরে ধীরে মরে যাচ্ছে গাছগুলো। পরিবেশবাদীদের অভিযোগ, এসব পোকা থেকে এক ধরনের রং তৈরি হয়, যা বিক্রির সঙ্গে জড়িত একটি চক্র। তারাই পোকা সংগ্রহের নামে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কেটে ফেলে ডাল। গাছগুলো নষ্ট হয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রকৃতি ও জীববৈচিত্র্য। এখন তো সময় থাকে না, গাছ এই ভাইরাসের জন্য এই গাছ মরিয়ে যাচ্ছে, বুঝছেন। এই ভাইরাস হয়, এই ভাইরাস বাঁচার জন্য গাছের দিকে এদের কোনো খেয়াল নাই। মোটামুটি একটা সন্ত্রাসী কায়দায় এরা গাছগুলো কাটে নিয়ে যায়, আর এই গাছগুলো কাটে নেওয়ার কারণে আজকে আমরা এই ছায়ার থেকে বঞ্চিত। ভাইরাস তৈরি করার যে সিন্ডিকেট, এদেরকে মানে এদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে এই এখনও যে বিদ্যমান গাছগুলো আছে এবং যে গাছগুলো প্রায় মৃতপ্রায় তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য। এদিকে সামাজিক বন বিভাগ বলছে, গাছগুলো বেশি বড় হওয়ায় পোকা দমনে কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না। কৃষি কর্মকর্তাদের সাথে আলোচনা করে আমরা একটা প্রতিবেদন দিব। তো সেগুলি এখন তো কর্তনের যেহেতু নিষিদ্ধ, সেই কারণে আমরা ওগুলি নিলামের জন্য কাটতে পারতেছি না। কর্তনের অনুমতি আসলে তখন আমরা এগুলি কাটবো এবং তারপরে সেখানে আমরা নতুন করে বৃক্ষরোপণ করতে পারব। 2001 সালে ডুমুরিয়া উপজেলার অন্তত 9টি সড়কে বৃক্ষরোপণ করা হয়। গাছগুলো মরে যাওয়ায় একদিকে যেমন এলাকার প্রকৃতি রুক্ষ হয়ে উঠেছে, তেমনি আবাসস্থল হারিয়েছে পাখিরা, আর অঞ্চল হারাচ্ছে দুর্যোগ থেকে বাঁচার প্রাকৃতিক সুরক্ষা। খুলনা ডুমুরিয়া থেকে তানজিম আহমেদ, সময় সংবাদ। ভোরের সময় ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী অর্জিতা শাহজিন। ধন্যবাদ নিবিড়।
কিশোরগঞ্জে পাম্প থেকে পাচারের সময় জব্দ অকটেন ডিসি অফিসের কর্মচারীদের মধ্যে গোপনে বিক্রির অভিযোগ উঠেছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে। জানা যায়, শহরের গাইটাল এলাকায় পেট্রোল পাম্প থেকে কন্টেইনারে করে অকটেন পাচার করা হচ্ছিল। খবর পেয়ে গোয়েন্দা সংস্থার সদস্যরা 73 লিটার অকটেন সহ এক ব্যক্তিকে আটক করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মুইদ অভিযুক্ত সাইফুলকে 3000 টাকা জরিমানা করেন। পরে জেলা প্রশাসক কার্যালয়ে কর্মচারীর কাছে এই জ্বালানি বিক্রি করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদিকে অবৈধ মজুদের অভিযোগে নোয়াখালী ও চুয়াডাঙ্গা থেকে পেট্রোল এবং ডিজেল উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গাইবান্ধায় জ্বালানি তেলের সংকটে বিপাকে বিভিন্ন পরিবহনের চালকরা। রাত থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষায় শত শত চালক। বিস্তারিত জানাতে গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন রিপোর্টার বিপ্লব ইসলাম। জ্বালানি তেলের যে চলমান সংকট, এই সংকটে কিন্তু যে বিভিন্ন চালক, সেই চালকদের কিন্তু এই সমস্যা নিরসনে প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হলেও কিন্তু সেই সংকট যেন কাটছেই না। আমরা দেখছি যে জ্বালানি তেলের জন্য যে অপেক্ষা, সেই অপেক্ষায় কিন্তু প্রত্যেকটি ফিলিং স্টেশনে কিন্তু এভাবেই দীর্ঘ লাইনে মানুষ মোটরসাইকেল সহ বিভিন্ন পরিবহন রেখে গেছেন। সবচেয়ে কিন্তু এই ফিলিং স্টেশনগুলোতে আমরা দেখছি যে মোটরসাইকেলের যে চাপ, যে দীর্ঘ লাইন, সেটি কিন্তু প্রতিদিনই আমরা দেখছি যে এভাবেই লাইনে থাকছে। আমি আছি গাইবান্ধা এস এ কাদের অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে। এই ফিলিং স্টেশনে কিন্তু সকাল 9:30 থেকে নির্ধারিত সময়ে তেল দেওয়ার কথা, যদিও 2 থেকে 3 দিন পর পর কিন্তু রেশনিং পদ্ধতিতে গাইবান্ধা জেলার যে 22টি পাম্প ফিলিং স্টেশন রয়েছে, এই ফিলিং স্টেশনগুলোতে তেল দেওয়া হচ্ছে। 22 জন ট্যাগ অফিসারের মাধ্যমে কিন্তু 2 দিন 3 দিন পর পর তেল দেওয়া হচ্ছে। কিন্তু সরকারি কর্মকর্তা এবং ট্যাগ অফিসারের উপস্থিতিতে তেল বিতরণ সহ প্রশাসনের নানা পদক্ষেপেও কিন্তু এই সংকট যেন কাটছেই না। এই পাম্পটিতে কিন্তু সকাল 9:30 নির্ধারিত সময়ে তেল দেওয়ার কথা, কিন্তু আমরা দেখছি যে গতকাল বিকেলের পর থেকেই কিন্তু যে চালকরা, সেই চালকরা কিন্তু তাদের যে যানবাহন সহ মোটরসাইকেল কিন্তু রেখে গেছেন এবং সেই যে রেখে গেছেন এবং এই সকল ফিলিং স্টেশনের পাশে কিন্তু অস্থায়ী গ্যারেজ গড়ে উঠেছে। সেই গ্যারেজের মাধ্যমে কিন্তু এভাবেই আমরা দেখছি যে শত শত মোটরসাইকেল কিন্তু তারা রেখে গেছেন সকালে সেই তেলের অপেক্ষায়। একজন মানুষ সর্বোচ্চ 500 টাকার তেল পাচ্ছেন। এই 500 টাকার তেলের বিপরীতে কিন্তু তাকে 50 টাকা গ্যারেজ ফি গুনতে হচ্ছে প্রতিদিনের জন্য। পাশাপাশি তাকে সেই আগের দিন বিকেল থেকে পরদিন সেই সকাল যে 9:30 তেল দেবে, সেই তেল দেওয়া পর্যন্ত কিন্তু তাকে অপেক্ষা করতে হচ্ছে। এই যে একজন মানুষ যে 500 টাকার তেল পাবেন, সেই তেলের বিপরীতে তাকে কিন্তু একদিন এবং 50 টাকা সেই গ্যারেজ ফি গুনতে হচ্ছে। তাতে দেখা যাচ্ছে যে প্রতি লিটার তেলে কিন্তু তার একদিনের পাশাপাশি 20 থেকে 30 টাকা অতিরিক্ত বেশি গুনতে হচ্ছে। তারপরেও তার যে কাঙ্ক্ষিত তেল সেটি না পেয়ে কিন্তু দেখা যাচ্ছে প্রত্যেকটি ফিলিং স্টেশন থেকে প্রতিদিন 1 থেকে 2 শতাধিক যে মোটরসাইকেল চালক তারা কিন্তু ঘুরে যাচ্ছেন। পাশাপাশি যদি ডিজেল সংকটের কথা বলি, এটিও কিন্তু গাইবান্ধা একেবারে প্রকট আকার ধারণ করেছে। চরাঞ্চলের কৃষক বিভিন্ন ফসলের ভরা মৌসুমে এসে কিন্তু তারা ডিজেল সংকটে পড়েছেন, যেখানে কৃষকরাও কিন্তু সেই কাঙ্ক্ষিত ডিজেল পাচ্ছেন না। এই ছিল গাইবান্ধা থেকে তেল সংকটের যে খবর, তার সর্বশেষ খবর। যুক্ত ছিলাম গাইবান্ধায়। চাহিদা তুলনায় সরবরাহ কম হওয়ায় বাজারে বাড়তে শুরু করেছে সবজির দাম। গেল এক সপ্তাহে অধিকাংশ সবজি 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে। মেহেরপুর কাঁচামাল সবজির আড়তে বিস্তারিত জানাতে রয়েছেন রিপোর্টার বেনিয়ামিন। সরাসরি যাচ্ছি তার কাছে। গেল এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম কিন্তু 5 থেকে 10 টাকা বৃদ্ধি পেয়েছে এবং মেহেরপুরে যে আমি কাঁচামালের সবজির আড়তে রয়েছি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের সবজি যে আগে আমদানি হতো তা কিন্তু অনেকটাই কমেছে এবং আমদানি যে স্বল্পতা, সেই কারণেই কিন্তু মূলত দামটা বেড়েছে বলে জানাচ্ছে ব্যবসায়ীরা। তো সেক্ষেত্রে আসলে যে সকল সবজির দাম আকাশচুম্বী আর কি বলা যায়, পটল, বেগুন, বরবটি, কাঁচা
কচুরলতি সহ অন্যান্য বেশ কিছু সবজি রয়েছে যেগুলো কিন্তু 50 টাকা 60 থেকে 70 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়াও অন্যান্য যে সকল সবজি রয়েছে যেমন মিষ্টি কুমড়া, লাউ, বরবটি, ভেন্ডি সহ অন্যান্য সবজি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে 5 থেকে 10 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যেগুলো 15 থেকে 20 টাকা দামে আগে বিক্রি হতো, এখন সেগুলো কিন্তু 25 থেকে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তো ব্যবসায়ীরা জানাচ্ছে যে আসলে আমদানি যে পরিমাণে আগে হতো সেই আমদানিটি কম হয় এবং এখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে বড় বড় মোকামগুলোতে কিন্তু সবজি রপ্তানি হয়। সেক্ষেত্রে আসলে পরিবহন যে জটিলতা রয়েছে এবং জ্বালানি তেলের সংকটে তাদেরকে পরিবহন করতে গিয়েও কিন্তু তাদের জটিলতায় পড়তে হচ্ছে বলেও কিন্তু তারা জানাচ্ছেন, যার কারণে কিন্তু তারা আসলে ব্যবসায়ে যে লাভ হওয়ার কথা কিংবা তারা যে স্বস্তি পাওয়ার কথা সেটি কিন্তু তারা পাচ্ছেন এবং তারা জানাচ্ছেন যে আসলে এই মুহূর্তে আসলে ব্যবসায়ীরা বেশ সংকটে রয়েছেন এবং এই যে সকল সবজিগুলো এইসব কাঁচামাল আড়তে বিক্রি হচ্ছে তার খুচরা বাজারে কিন্তু তার থেকে 10 থেকে 15 টাকা কেজিতেও বিক্রি হচ্ছে এবং বিক্রি করছে খুচরা ব্যবসায়ীরা। তো সেক্ষেত্রে আসলে এখানকার যে সকল কাঁচামাল সবজির ব্যবসায়ীরা রয়েছেন, আড়ত ব্যবসায়ীরা রয়েছেন, তারা জানাচ্ছেন যে এখান কাঁচামাল সবজির আড়ত থেকে যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা দ্রুত বাজার মনিটরিং করে বিক্রি করার এবং প্রশাসনের নজরদারিতে নিয়ে আসার জন্য কিন্তু তারা দাবি জানাচ্ছে। এই ছিল মেহেরপুরের সবজি আর আড়তের সর্বশেষ খবর। যুক্ত ছিলাম মেহেরপুরে। ইরান যুক্তরাষ্ট্রকে আলোচনায় টেবিলে ফেরাতে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। বুধবার মার্কিন প্রশাসনের বিশেষ বার্তা নিয়ে তেহরান সফরে গেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির। রুদ্ধদ্বার বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে। বিভিন্ন গণমাধ্যমের দাবি, চুক্তিতে পৌঁছানো গেলে হরমুজ প্রণালীর ওমান অংশ দিয়ে আন্তর্জাতিক জাহাজ বিনা বাধায় চলাচলের সুযোগ দেবে ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাত বন্ধে পাকিস্তান এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ। সেই লক্ষ্যে উচ্চ পর্যায়ের বৈঠক করতে বুধবার তেহরান পৌঁছান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। বিমানবন্দরে তাদের স্বাগত জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একই দিন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করেন তারা। বিভিন্ন গণমাধ্যমের খবর, আলোচনার টেবিলে তেহরান একটি নতুন প্রস্তাব দিয়েছে যা বিশ্ব অর্থনীতিতে স্বস্তি ফেরাতে পারে। ইরান জানিয়েছে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানো গেলে হরমুজ প্রণালীর ওমান অংশ দিয়ে আন্তর্জাতিক জাহাজগুলোকে বিনা বাধায় চলাচলের সুযোগ দেয়া হবে। গেল 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে প্রণালীটির নিয়ন্ত্রণ নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছিল, এই প্রস্তাব তা নিরসনের প্রথম দৃশ্যমান পদক্ষেপ। বর্তমানে প্রায় 200 জাহাজ এবং হাজার হাজার নাবিক পারস্য উপসাগরে আটকা পড়ে আছেন। কূটনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রে ইরান যুক্তরাষ্ট্র পরবর্তী সরাসরি সংলাপের স্থান ও সময়। হোয়াইট হাউস জানিয়েছে দ্বিতীয় দফার এই বৈঠক ইসলামাবাদেই অনুষ্ঠিত হতে পারে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে অনুরোধ করেছে, এমন খবর সত্য নয় বলেও দাবি মার্কিন প্রশাসনের। We feel good about the prospects of a deal. The president mentioned that in his interview yesterday, and it's obviously in the best interest of Iran to meet the president's demands. I think he's made his red lines in these negotiations very clear to the other side, and so we are continuing to see how these conversations go. শান্তি আলোচনা এগিয়ে নেওয়ার মধ্যেই ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় ইরানের তেল পরিবহন অবকাঠামোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। দেশটির সর্বোচ্চ নেতার ঘনিষ্ঠ মহলের সাথে যুক্ত 2 ডজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এই কড়াকড়ি আরোপ করা হয়। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সাফ জানিয়েছেন, ইরানের তেল চোরাচালান ও প্রক্সি নেটওয়ার্ক পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত এমন কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি জানান, ইরানের তেলে নিষেধাজ্ঞা ছাড়ের মেয়াদ আর বাড়াচ্ছে না যুক্তরাষ্ট্র। তবে চুক্তির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের অবস্থান। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাজনৈতিক নির্দেশনায় আপাতত যুদ্ধবিরতি পালন করলেও আলোচনার প্রতিটি মোড় পর্যবেক্ষণ করা হচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, যে কোনো মুহূর্তেই আবারও ইরানে শক্তিশালী এবং দ্রুত হামলা শুরু করতে পুরোপুরি প্রস্তুত আইডিএফ। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত নিরসনে একটি সম্ভাব্য শান্তি চুক্তির রূপরেখা দেখছেন বিশ্লেষকরা। দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে দুই পক্ষই এমন এক সমঝোতায় পৌঁছাতে চায় যাকে নিজ নিজ দেশে বিজয় হিসেবে প্রচার করা সম্ভব। তবে পর্দার আড়ালে থাকা এই আলোচনার মূল চ্যালেঞ্জ হল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক আধিপত্যের ভারসাম্য রক্ষা করা। ইরান যুদ্ধের জেরে শুরু থেকেই চাপে আছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আইআরজিসির প্রতিশোধমূলক হামলা ও হরমুজ বন্ধ করায় রাজনৈতিক চাপও বাড়ছে মার্কিন প্রেসিডেন্টের ওপর। দেশের ভেতর মুদ্রাস্ফীতি এবং জ্বালানি তেলের ঊর্ধ্বগতির কারণেও বিপাকে পড়েছেন তিনি। অন্যদিকে টানা বোমাবর্ষণ এবং কঠোর অবরোধে ইরানি অর্থনীতি ও সামরিক কাঠামোরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে দুই পক্ষই এখন সমঝোতার টেবিলে বসতে আগ্রহী। চুক্তির অন্যতম প্রধান শর্ত হিসেবে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়টি সামনে আসছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের বন্দর অবরোধের ফলে ইরানের তেলের ওপর নির্ভরশীল চীনও সংকটে পড়েছে, যা তেহরানের ওপর চাপ আরও বাড়িয়েছে। এছাড়া পরমাণু সমৃদ্ধকরণ স্থগিত করার বিষয়েও দুই পক্ষ কাছাকাছি পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে। এই সম্ভাব্য চুক্তির পথে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে ইসরায়েলকে। সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরান তার আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোকে রক্ষা করতে চাইলেও ইসরায়েলের অনড় অবস্থান আলোচনাকে জটিল করে তুলছে। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, লেবাননের সাথে ইসরায়েলের সরাসরি আলোচনা চললেও হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়টি এখনও অনিশ্চিত। ধারণা করা হচ্ছে, মূল চুক্তিতে দ্রুত পৌঁছাতে হিজবুল্লাহর ইস্যুটিকে আলাদা রাখা হতে পারে, যা ইসরায়েলকে তাদের প্রয়োজন মতো লেবাননে হামলার সুযোগ দেবে। একটি দীর্ঘমেয়াদী ঝুঁকির কথাও তুলে ধরেছেন বিশ্লেষকরা। তাদের মতে, একটি চুক্তির মাধ্যমে ইরানের বর্তমান পরমাণু সক্ষমতা কমিয়ে আনা সম্ভব হতে পারে, তবে আত্মরক্ষার প্রয়োজনে ভবিষ্যতে পারমাণবিক বোমা অর্জনের আকাঙ্ক্ষা তাদের মধ্যে আরও তীব্র হয়েছে। ইরানের ওপর ট্রাম্পের এই চাপিয়ে দেয়া যুদ্ধ শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটিই এখন দেখার বিষয়। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যের শান্তি না আসার অন্যতম কারণ বিনিয়ামিন নেতানিয়াহু। বিশ্লেষকদের দাবি, যখনই কোনো আলোচনা শুরুর কথা চলে তখনই নতুন করে যুদ্ধের আগুন জ্বালান ইসরায়েলি প্রধানমন্ত্রী। লেবাননে তেল আবিবের সামরিক অভিযান নিরাপত্তার অজুহাত পেরিয়ে স্পষ্টভাবে জমি দখলের ইঙ্গিত দিচ্ছে বলে জানান বিশ্লেষকরা। তারা আরও বলছেন, এই যুদ্ধ এখন কৌশলের চেয়ে নেতানিয়াহুর ক্ষমতা টিকিয়ে রাখার অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। ইরান যুদ্ধ সাময়িক থামলেও লেবাননে হিজবুল্লাহকে ঠেকানোর নামে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। কিন্তু বাস্তবে দেখা গেছে, লেবাননের দক্ষিণে ধীরে ধীরে নিয়ন্ত্রণ বাড়াচ্ছে তেল আবিব। লিতানি নদী পর্যন্ত এলাকায় নিরাপত্তা বলয় বানানোর কথা বলা হচ্ছে। ঘরবাড়ি ধ্বংস, মানুষ সরিয়ে দেয়া, সব মিলিয়ে এটা অনেকটাই জমি দখলের পুরনো কৌশলের মতো দেখাচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন, নেতানিয়াহুর জন্য যুদ্ধ শুধু সামরিক বিষয় নয়, রাজনৈতিক ঢালও। যুদ্ধ চললে দেশের ভেতরের ব্যর্থতা, সমালোচনা আর নির্বাচনের চাপ সবই পেছনে পড়ে যায়। যুদ্ধ থামলেই প্রশ্ন উঠবে, কি পেল ইসরায়েল? এত ধ্বংসের মূল্য কোথায়? তাই শান্তি তার জন্য ঝুঁকিপূর্ণ আর যুদ্ধই নিরাপদ। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবাজ নেতানিয়াহুর পরিকল্পনা অনুযায়ী লেবাননের বাসিন্দাদের কাছেই এই নিরাপত্তা বলয় মানে নতুন দখলদারিত্বের আশঙ্কা। একসময় দক্ষিণ লেবানন দখল করে রেখেছিল ইসরায়েল, সেই স্মৃতি এখনো তাজা জনসাধারণের মনে। বিধ্বস্ত সেতু, খালি করে দেয়া গ্রাম, সবই দীর্ঘমেয়াদী উপস্থিতির প্রস্তুতি। সমস্যা হলো, এই সংঘাত এখন একা লেবাননে আটকে নেই। এর সঙ্গে জড়িয়ে আছে ইরান, যুক্তরাষ্ট্র, আঞ্চলিক শক্তিগুলো। নেতানিয়াহু আবার স্পষ্ট করে দিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি হলেও লেবাননে তা প্রযোজ্য নয়। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবন্ধের আলোচনা চলবে, আবার বোমাও পড়বে। নেতানিয়াহুর এই নীতি যুদ্ধকে দীর্ঘায়িত করছে। নাদিম মারজান, সময় সংবাদ। পাকিস্তানকে $300 কোটি অনুমোদনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। যুক্তরাষ্ট্র ও ইরানকে আবার আলোচনায় বসানোর চেষ্টায় সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরে যাবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এর মধ্যে তিনি সৌদি আরবে পৌঁছেছেন। এদিকে ইরানের সঙ্গে মধ্যস্থতার চেষ্টার পাশাপাশি সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষার সম্পর্ক বজায় রাখতে পাকিস্তান কতটুকু সফল হবে তা নিয়ে শঙ্কা জানিয়েছেন বিশ্লেষকরা। ইরান যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব নিরসনে নিজেদের কূটনৈতিক সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে পাকিস্তান। প্রথম দফার আলোচনায় সিদ্ধান্ত না আসায় দ্বিতীয় দফার আলোচনার জন্য মধ্যপ্রাচ্যের সৌদি আরব, কাতার ও তুরস্ক সফরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। একই সঙ্গে মার্কিন বার্তা নিয়ে তেহরানে পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির। অর্থনৈতিক চাপে থাকা পাকিস্তান বড় স্বস্তির বার্তাও পেয়েছে সৌদি আরব থেকে। $300 কোটি আর্থিক সহায়তার ঘোষণা করেছে রিয়াদ। পাকিস্তানের অর্থমন্ত্রী জানিয়েছেন, ওয়াশিংটন আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্ব ব্যাংকের বৈঠকের ফাঁকেই এ ঘোষণা আসে।
পাকিস্তানের কাছে সৌদি আরবের সহায়তা আসছে এমন এক সময়ে যখন পাকিস্তানকে চলতি মাসেই সংযুক্ত আরব আমিরাতের $350 কোটি ঋণ পরিশোধ করতে হচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ ধরে রাখতে চীন, সৌদি আরব ও UAEর কাছ থেকে বড় অঙ্কের অর্থায়ন নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে। কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে পাকিস্তানি বিমান বাহিনীর যুদ্ধবিমান ও সহায়ক ইউনিট মোতায়েনের ঘোষণা দেয় রিয়াদ। এই চুক্তি অনুযায়ী এক দেশের ওপর হামলা হলে তা অন্য দেশের ওপর হামলা হিসেবে বিবেচিত হবে, যা দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই অবস্থান তৈরি করেছে এক জটিল ভারসাম্য। একদিকে ইরানের সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়া, অন্যদিকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী সৌদি আরবের নিরাপত্তায় প্রতিশ্রুতিবদ্ধ থাকা। দুই ভূমিকায় একসঙ্গে পালন করছে ইসলামাবাদ। বিশ্লেষকদের মতে এই কৌশল পাকিস্তানকে আঞ্চলিক কূটনীতি গুরুত্বপূর্ণ করে তুললেও সংঘাত আবার তীব্র হলে এই ভারসাম্য ভেঙে পড়ার ঝুঁকিও রয়েছে। ইতিহাস বলছে মধ্যপ্রাচ্যে পাকিস্তানের সামরিক উপস্থিতি নতুন নয়। 60-এর দশক থেকে সৌদি আরবে প্রশিক্ষণ ও নিরাপত্তা সহযোগিতায় যুক্ত রয়েছে পাকিস্তানি বাহিনী। তবে 2025 সালের এই প্রতিরক্ষা চুক্তি প্রথম, যা আনুষ্ঠানিকভাবে দুই দেশকে যৌথ প্রতিরক্ষার বাধ্যবাধকতায় বেঁধেছে, যা ভবিষ্যতে সংঘাতে বড় ভূমিকা রাখতে পারে। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কূটনৈতিক ভারসাম্য ধরে রাখা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরান যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে আবারও ব্যর্থ হয়েছে। 47-52 ভোটে প্রস্তাবটি নাকচ হয়ে গেছে। রিপাবলিকানদের বড় অংশ ট্রাম্পকে সমর্থন দিলেও 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজলিউশন নিয়ে দলে অস্বস্তি বাড়ছে। নিয়ম অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট মাত্র 60 দিন পর্যন্ত কোনো দেশের সঙ্গে যুদ্ধ চালানো বা সামরিক বাহিনী মোতায়েন রাখতে পারেন। এ পর্যন্ত 4 বার ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব সিনেটে ব্যর্থ হলো। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একক সিদ্ধান্তে ইরানের সামরিক অভিযান পরিচালনার ক্ষমতা কেড়ে নিতে বুধবার মার্কিন সিনেটে ভোটাভুটি হয়। ডেমোক্রেট সিনেটর ট্যামি ডাকওয়ার্থের আনা এই যুদ্ধ ক্ষমতা প্রস্তাবটি 47-52 ভোটে নাকচ হয়ে যায়। প্রস্তাবের মূল লক্ষ্য ছিল কংগ্রেসের সুনির্দিষ্ট অনুমোদন ছাড়া ইরানের যে কোনো ধরনের সামরিক তৎপরতা বন্ধ করতে প্রেসিডেন্টকে বাধ্য করা। বুধবার ডেমোক্রেটদের আনা এই ওয়ার পাওয়ার্স রেজুলেশনের পক্ষে ভোট দেন রিপাবলিকান সিনেটর র্যান্ড পল, আর ডেমোক্রেট সিনেটর জন ফেটারম্যান বিপক্ষে ভোট দেন। ভার্জিনিয়ার রিপাবলিকান সিনেটর জিম জাস্টিস ভোট দেননি। রিপাবলিকানদের বড় অংশ ট্রাম্পকে সমর্থন দিলেও 1973 সালের ওয়ার পাওয়ার্স রেজুলেশন অনুযায়ী 60 দিনের সময়সীমা নিয়ে দলে অস্বস্তি বাড়ছে। নিয়ম অনুযায়ী কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট মাত্র 60 দিন পর্যন্ত কোনো দেশের সঙ্গে যুদ্ধ চালানো বা সামরিক বাহিনী মোতায়েন রাখতে পারেন। রিপাবলিকান সিনেটর জন কার্টিস সাফ জানিয়েছেন, মার্কিন স্বার্থ রক্ষায় তিনি প্রেসিডেন্টকে সমর্থন করলেও 60 দিনের বেশি বিনা অনুমোদনে এই যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে তিনি নন। গত 28 ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত 4 বার প্রেসিডেন্ট ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা সীমিত করার প্রস্তাব মার্কিন সিনেটে নাকচ হলো। প্রতিবারই রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতায় ডেমোক্রেটদের আনা এই রেজুলেশনগুলো মুখ থুবড়ে পড়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। ক্রিকেট বোর্ডের পরিবর্তন নিয়ে মাথা ঘামাতে চান না টাইগার হেড কোচ ফিল সিমন্স। মাঠের পারফরম্যান্সে মনোযোগ, প্রথম ওয়ানডেতে বড় পরিবর্তন আনতে চান না একাদশে। স্পেনে আজ থেকে শুরু হচ্ছে নথিহীন বাংলাদেশি সহ প্রায় 5 লাখ অভিবাসীর বৈধ হওয়ার প্রক্রিয়া। আবেদন করার সুযোগ থাকছে 30 জুন পর্যন্ত। দেশটির সরকারের এমন পদক্ষেপে উচ্ছ্বসিত দেশটিতে বসবাসরত নথিহীন প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, এই ঐতিহাসিক উদ্যোগের ফলে বিপুল সংখ্যক বাংলাদেশি দেশটিতে বৈধ হয়ে কর্মসংস্থানের সুযোগ পাবেন। সাইফুল আমিনের তথ্য ও চিত্রের রিপোর্ট। স্পেন সরকার দেশটিতে নথিহীন অভিবাসীদের জন্য সম্প্রতি একটি সাধারণ ক্ষমা কর্মসূচি অনুমোদন করেছে। এর ফলে দেশটিতে অবস্থান করা প্রায় 5 লাখ নথিবিহীন অভিবাসী আইনি স্বীকৃতির জন্য আবেদন করতে পারবেন। এই সুযোগ পেতে হলে আবেদনকারীকে অবশ্যই 31 ডিসেম্বর 2025-এর আগে স্পেনে প্রবেশ করতে হবে। আবেদনের শর্ত হিসেবে অন্তত 5 মাস দেশটিতে বসবাসের প্রমাণ এবং নিজ দেশ ও স্পেনে কোনো অপরাধের রেকর্ড না থাকার সনদ জমা দিতে হবে। এমন সুযোগ আসায় স্পেনের প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বইছে আনন্দের জোয়ার। দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে বৈধ হওয়ার স্বপ্ন দেখছেন তারা। স্পেনের প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ প্রবাসীদের পক্ষ থেকে, এবং আমাদেরকে এই যে একটা সুযোগ
সুযোগ দেওয়ার জন্য। আনন্দের দিন পেয়েছি আমরা। এই স্পেন সরকার আমাদেরকে ওপেন ইমিগ্রেশন দিয়েছে। প্রবাসীদের মতে এই ঐতিহাসিক উদ্যোগের ফলে বিপুল সংখ্যক বাংলাদেশি বৈধ হয়ে কর্মসংস্থানের সুযোগ পাবেন, যা দেশের রেমিটেন্স প্রবাহ বাড়াতেও বড় ভূমিকা রাখবে। যে ডিক্লারটা দেওয়া হয়েছে, এই ডিক্লারে আমরা আনন্দিত ও গর্বিত। সাধারণ ক্ষমা দিয়েছে স্পেন সরকার, এজন্য আমরা অনেক উৎসাহিত এবং আনন্দিত। সবার জন্য কাগজ চাই, আমরা আনন্দিত, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিশাল কাজ দ্রুত সম্পন্ন করতে স্পেন জুড়ে 400টিরও বেশি বিশেষ অফিস খোলার পাশাপাশি কয়েকশো নতুন কর্মী নিয়োগ দিয়ে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করছে সানচেজ প্রশাসন। সময় সংবাদ, স্পেন। একের পর এক প্রশাসনিক পরিবর্তনের টালমাটাল বিসিবি, তবে এর কোনো প্রভাব জাতীয় দলে পড়েনি বলে জানান টাইগারদের হেড কোচ ফিল সিমন্স। এমন পরিস্থিতি দেখে আর অবাকও হন না তিনি। নিউজিল্যান্ড সিরিজের প্রথম ওয়ানডেতে একাদশে বড় কোনো পরিবর্তনের পরিকল্পনাও নেই তার। ওপেনিংয়ে সাইফ হাসানের ওপরই আস্থা রাখতে চান ফিল সিমন্স। তরুণ পেসার নাহিদ রানাকে নিয়েও রয়েছে বড় প্রত্যাশা, তবে প্রচণ্ড গরম ও দিনের আলোতে খেলা হওয়ায় ক্রিকেটাররা মাঠে কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন বলে মনে করেন কোচ। Nothing in life surprises me anymore. And that's not got nothing to do with Bangladesh. 1.5 বছরের দায়িত্বে 3 সভাপতির অধীনে ফিল সিমন্সই মনে হয় ক্রিকেট বিশ্বের একমাত্র কোচ। হাথুরুর বরখাস্তর পর ফারুক আহমেদের অধীনে নিয়েছিলেন টাইগারদের দায়িত্ব। বুলবুল গেলেন নিউজিল্যান্ড সিরিজের ঠিক আগ মুহূর্তে অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট হলেন তামিম ইকবাল। বিসিবিতে একের পর এক পরিবর্তন, এখন আর অবাক হন না হেড কোচ। তবে প্রশ্ন, এর প্রভাব কি পড়ে দলের অনুশীলন ও পারফরমেন্সে? জীবনে কোনো কিছুই আমাকে আর অবাক করে না। অনেক কিছু দেখেছি আমি। আমাদের অনুশীলন এসব পরিবর্তনের কোনো প্রভাব পড়েনি। খেলোয়াড়রা আগের মতোই কঠোর পরিশ্রম করছে। আমি কোনো মানসিক প্রভাব দেখতে পাচ্ছি না। সিরিজের প্রস্তুতির জন্য যা প্রয়োজন সবই করেছে তারা। সিমন্স না বললেও টালমাটাল এই পরিস্থিতি কিছুটা হলেও প্রভাব ফেলে দলে। তার উপর এই নিউজিল্যান্ড সিরিজ টাইগারদের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের জন্য বড় এক মঞ্চ। যদিও পূর্ণ শক্তির দল আনেনি কিউইরা, তবে প্রথম ওয়ানডে পাকিস্তান সিরিজের শেষ ম্যাচের একাদশী খেলানোর ইঙ্গিত দিলেন সিমন্স। ওপেনিংয়ে আবারও আস্থা সাইফ হাসানের ওপর। আমি দ্বিতীয় সারির দল বলে কিছু মনে করি না। তারা নতুন প্রতিভা নিয়ে এসেছে এবং আমাদের কঠিন চ্যালেঞ্জ জানাবে। আর আমার মনে হয় আমরা ওপেনিংয়ে এখন কিছুটা থিতু হয়েছি। প্রস্তুতি ম্যাচে সাইফ দেখিয়েছে সে তার ছন্দে ফিরছে। আপাতত আমাদের ওপেনিং জুটি ঠিক আছে। এই সিরিজে স্পোর্টিং উইকেট বানানোর পরিকল্পনা বাংলাদেশের। পিএসএল মাতানো নাহিদ রানা ফিল সিমন্সের মূল অস্ত্র। তার আরও যত্ন নেওয়ার পক্ষে হেড কোচ। সিরিজে পেস ইউনিটের কাছ থেকেও সেরা পারফরমেন্স চান সিমন্স। আমাদের নাহিদের ওয়ার্কলোডের বিষয়টি মাথায় রাখতে হবে। আধুনিক ক্রিকেটে প্রচুর খেলা, ও আমাদের একজন ট্রাম্প কার্ড। আমাদের ওর সুরক্ষা দিতে হবে, সব সময় যেন তাকে পাওয়া যায় মাথায় রাখতে হবে। আমাদের ওর যত্ন নিতে হবে। বাকিদেরও কাছ থেকে সেরা পারফরমেন্স পাবো আশা করছি। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে। তবে তীব্র গরম আর দিনের আলোতে ম্যাচ হওয়ায় চ্যালেঞ্জ কিছুটা বাড়বে বলেই মনে করেন সিমন্স। যদিও শেষ কয়েকদিনের প্রস্তুতিতে সন্তুষ্ট টাইগার হেড কোচ। Wickets might grip a little bit more, you know, it might be a little bit slower. তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবারও বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজ প্রসঙ্গ। অতিরিক্ত স্পিন বান্ধব কিংবা মন্থর উইকেট তৈরির প্রয়োজন এখন আর বাংলাদেশের নেই, বরং দারুণ সব ফাস্ট বোলার থাকায় পেস বান্ধব উইকেটই দেয়া হতে পারে আসন্ন সিরিজে। এমনটাই ধারণা নিউজিল্যান্ডের হেড কোচ রব ওয়াল্টারের। আলাদাভাবে প্রশংসায় ভাসিয়েছেন নাহিদ রানাকে। প্রথম সারির অনেক ক্রিকেটার না থাকলেও দলের ওপর আস্থা রাখছেন ব্ল্যাক ক্যাপ কোচ। নিজেদের কন্ডিশনে টাইগারদের সমীহ না করেও উপায় নেই। তাই আইপিএল পিএসএল এ ব্যস্ত তারকাদের ছাড়া ঢাকায় আসা নিউজিল্যান্ড দলের অনুভূতি মিশ্র। সবশেষ সিরিজ হেরে ফিরেছে পাকিস্তান। চিরাচরিত রীতি ভেঙে ওই সিরিজে পেস সহায়ক উইকেট তৈরি করেছিল বাংলাদেশ। এখন আবার নির্বাচকদের কাছ থেকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে নিউজিল্যান্ড সিরিজে উইকেট হতে পারে স্লো। তাই খানিকটা ধাঁধায় আছে সফররতরা। বাংলাদেশ দলে দারুণ কিছু পেসার রয়েছে, তারা স্পিন উইকেট বানাবে বলে মনে হয় না। আমাদের নিজেদের শক্তিমত্তা অনুযায়ী পরিকল্পনা সাজাতে হবে, তাতে আমাদের সুযোগ হয়তো বাড়বে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে ভিন্ন ভিন্ন উইকেটের জন্য প্রস্তুত থাকতে হবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পিচটাও দেখেছি, স্পিন পেস দুরকমই ছিল। আমাদেরও দুই ধরনের উইকেটের জন্য তৈরি থাকতে হবে।
আগে বাংলাদেশে এলেই স্পিনারদের নিয়ে ভাবতে হতো প্রতিপক্ষকে। ইদানিং রাজত্ব পেসারদের। মোস্তাফিজ তাসকিনরা তো আছেনই, নতুন করে ত্রাস ছড়াচ্ছেন নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফর্ম করে আত্মবিশ্বাসের তুঙ্গে এই পেসার, তাই তাকে নিয়ে আলাদাভাবে হোমওয়ার্ক করতে হচ্ছে কিউইদের। নাহিদ রানা দারুণ বোলার, এই কন্ডিশন থেকে সুবিধা আদায় করে নেবে। বাংলাদেশে এমন একজন ফাস্ট বোলার দেখতে পাওয়া বেশ ভালো ব্যাপার। তার সামর্থ্যকে খাটো করে দেখছি না, তবে পেসারদের বিপক্ষে খেলে অভ্যস্ত আমাদের ব্যাটাররা। আমাদের দলেও পেসার আছে, কন্ডিশনটা ভিন্ন, তাই স্কিল কাজে লাগিয়ে নাহিদ রানা কিংবা অন্য পেসারদের সামলাতে হবে। জায়ান্টদের দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশ সফরে আসা নতুন নয়। তরুণ ক্রিকেটারদের পরখ করার সুযোগ কাজে লাগায় তারা। তবে পূর্ণ শক্তির দল নিয়ে এখানে নাকানি চুবানি খাওয়ারও বহু ঘটনা আছে। ব্ল্যাক ক্যাপরা তাই সাবধানী। তবে স্কোয়াডের ক্রিকেটারদের চাপ মুক্ত রাখতে চায় টিম ম্যানেজমেন্ট। আমাদের এই দলে এ টিমের হয়ে এখানে খেলা ক্রিকেটার আছে। তখন তারা 4 দিনের ম্যাচ খেলেছিল। সিরিজ হয়েছিল মে মাসে, অনেকটা একই সময়ে। সব মিলিয়ে আগের অভিজ্ঞতা তাদের কাজে লাগবে। ঢাকায় পা রেখে প্রথমবারের মতো অনুশীলন সেরেছে নিউজিল্যান্ড দল। 17 এপ্রিল শুরু হবে 3 ম্যাচের ওডিআই সিরিজ, এরপর 3টি টি20 খেলবে দুদল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। নিজেদের অধিকার আদায়ের সরব ঘরোয়া লিগের পেশাদার ফুটবলাররা সার্ক কোটা বাতিল ও লিগে বিদেশি ফুটবলারের কোটা কমানোর সহ 6 দফা দাবিতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে স্মারকলিপি দিয়েছে খেলোয়াড় কল্যাণ সমিতি। এ সময় জাতীয় দলের পাইপলাইন শক্ত করার পাশাপাশি ফুটবলারদের আর্থিক নিশ্চয়তার সার্ক কোটা বাতিলের দাবি তোলেন জাতীয় দলের খেলোয়াড়রা। হঠাৎ করে অস্থিরতা দেশের ঘরোয়া ফুটবলে। জাতীয় স্টেডিয়ামে খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যানারে একাট্টা হয়েছেন পেশাদার ফুটবলাররা। প্রত্যেকের ক্লাব ভিন্ন হলেও দাবি একটা, স্থানীয় ফুটবলারদের অধিকার আদায়। দেশের ঘরোয়া লিগের যে কোনো ক্লাব বিদেশি ফুটবলার নিবন্ধন করতে পারে সর্বোচ্চ 5টি। সেই সঙ্গে চলতি মৌসুমে সাফ কোটায় সার্কভুক্ত দেশের 5 ফুটবলার নিবন্ধন করার সুযোগ রাখে পেশাদার লীগ কমিটি, যারা লিগে ম্যাচ খেলতে পারে স্থানীয় ফুটবলার হিসেবে। মৌসুম শেষ না হতেই পেশাদার লীগ কমিটির সেই সার্ক কোটা বাতিলের দাবি তুলেছেন স্থানীয় ফুটবলাররা। সেই সঙ্গে লিগে বিদেশি কোটা কমানো সহ 6 দফা দাবিতে বাফুফের সাধারণ সম্পাদকের কাছে স্মারকলিপি দিয়েছে ঘরোয়া লিগের ফুটবলাররা। ব্রাদার্সে ম্যাক্সিমাম 5 জন খেলে, 8 জন বিদেশি প্লেয়ার খেলে কোটা সহকারে। এখানে দেখা যায় আমাদের 5 জন প্লেয়ার দেশি প্লেয়ার খেলতে পারবে। এখানে আমাদের দেশীয় প্লেয়ারদের সুযোগ কমে গেছে। লোকাল প্লেয়ার হিসাবে যখন অপরচুনিটি দিচ্ছি, তাহলে আমার দেশের প্লেয়ারদের মানও কমে যাচ্ছে, তারা অপরচুনিটিও কম পাচ্ছে, খেলার সুযোগ কমে যাচ্ছে। এই বছর অনুষ্ঠিত হওয়ার কথা সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্টের আগে সার্কভুক্ত দেশের ফুটবলাররা ঘরোয়া লিগ খেলে লাল সবুজদের দুর্বলতা জেনে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন ফুটবলাররা। সেই সঙ্গে জাতীয় দলের পাইপলাইন শক্ত করতে সার্ক কোটা বাদ দেওয়ার পাশাপাশি বিদেশি ফুটবলারের কোটা কমিয়ে আনারও দাবি তোলা হয়। স্বাভাবিকভাবে সামনে সাফ আছে, ওদেরকে কেন আমাদের ইন্টারনাল বিষয়গুলো জানাবো? ফুটবল লিগে যদি আমার দেশের প্লেয়ার না খেলতে পারে, যদি এনাফ সুযোগ না পায়, তাহলে আমাদের ন্যাশনাল টিমে কিভাবে প্লেয়ার আসবে, পাইপলাইনে কিভাবে প্লেয়ার থাকবে? ফরেন কোড আসলে মানে সব মিলে আপনার 4টা রেজিস্ট্রেশন করতে পারবে, 3টা খেলতে পারবে, এরকম যদি হয় তাহলে আমাদের জন্য ভালো। এছাড়া বাফুফেকে বাংলাদেশ ফুটবল লিগের দল বাড়ানোর আহ্বান জানিয়েছেন ফুটবলাররা। আগামী 19 এপ্রিল ফেডারেশনের নির্বাহী কমিটির বৈঠকে তোলা হতে পারে ফুটবলারদের 6 দাবি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই বকেয়া পারিশ্রমিক বুঝিয়ে দেওয়া হবে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলারদের। চুক্তির পুরো অর্থ পরিশোধের আশ্বাস দিয়েছেন ক্লাবের সভাপতি বরকতুল্লাহ বুলু। ক্যাসিনো কেলেঙ্কারির দুর্নাম ঘুচিয়ে সাদা কালোদের সুনাম ফেরানোর প্রত্যয় তার। পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে জোর দেওয়া হবে বলেও জানান এই সংসদ সদস্য। সরকার পরিবর্তনের পর মোহামেডান স্পোর্টিং ক্লাব নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন সংশ্লিষ্টরা। ক্লাবের নেতৃত্বে এসেছে পরিবর্তন, নতুন সভাপতি, নতুন কমিটির কাছে সমর্থকদের প্রত্যাশা অনেক। নবনির্বাচিতরাও সুদিন ফেরানোর আশ্বাস দিচ্ছেন। তবে এসবের মাঝেই অনিশ্চয়তায় দিন কাটছে ফুটবলারদের। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মাঠের পারফরমেন্সের হতশ্রী দশা। দীর্ঘদিনের কোচ আলফাজ বিদায় নিয়েছেন। পারিশ্রমিক বকেয়া থাকায় বিপাকে পড়েছেন ফুটবলাররা। তবে ক্লাব কর্তৃপক্ষের প্রতিশ্রুতি দ্রুতই সমস্যা সমাধান করা হবে, অভয় দিয়েছেন নতুন সভাপতিও। প্লেয়ারদের পাওনা জন্য ক্লাবে হইচই, কর্মচারীদের বেতন, এটা একটা বিশাল সংকট। এই সংকট
আমরা অতি দ্রুত নিজেরাই ম্যানেজ করে তারপরে বোর্ড অফ ডাইরেক্টরস থেকে দিয়ে প্রায় 2.5 কোটি টাকার মতো দিয়ে আমরা এটা ম্যানেজ করি। আগামী 5 বছর, 3 বছর, 2 বছর, 1 বছর কিভাবে ক্লাব চলবে এটার একটা পরিকল্পনা। আর বিশেষ করে ক্লাবের নিজস্ব অর্থায়ন, নিজস্ব আয়ের জায়গাটা আমরা সুনির্দিষ্ট করতে চাই। বছর আগে ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িয়েছে মোহামেডানের নাম। ঐতিহ্যবাহী ক্লাবের সুনাম মিশেছে মাটিতে। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ নতুন কমিটির সামনে। মোহামেডান ক্লাবকে চরিত্র হরণ করার জন্য এটা সুনির্দিষ্ট একটা ষড়যন্ত্র। তা আমরা চাই না যে অতীতে যেমন সরকারি পৃষ্ঠপোষকতায় ক্লাবগুলোতে জুয়া, তারপরে ক্যাসিনো যে একটা সংস্কৃতি আবিষ্কার হয়েছে, ক্লাবে কোনো ক্যাসিনো অন্যান্য যে সমস্ত অপকর্ম হয় এগুলো মোহামেডান ক্লাবে হবে না ইনশাআল্লাহ। অনুশীলনের সুযোগ সুবিধা বাড়ানো ও অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনার কথাও জানান মোহামেডানের প্রেসিডেন্ট। এখনও দখল পায়নি সাভারে, তো আমাদের একটা পরিকল্পনা আছে এই 25 একর জায়গার উপরে ক্লাবের ক্রীড়াঙ্গনকে সতেজ করার জন্য প্র্যাকটিস এবং মূল ক্লাবের এটা ওইখানে চলে যাবে। ঢাকা স্টেডিয়ামে যেখানে খেলা হবে ওইখান থেকেই সেখানে খেলবে। এই জায়গাটা অন্যভাবে ব্যবহৃত হবে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। আর্থিক সংকটে থমকে যাওয়ার পথে ক্রিকেটার রাফির ক্রিকেট যাত্রা। পৃষ্ঠপোষকতার অভাবে কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলের এই তরুণ ক্রিকেটারের ভবিষ্যৎ এখন অন্ধকারের পথে। রংপুর বিভাগীয় টিম সহ ঢাকায় 2য় ও 3য় বিভাগ ক্রিকেট লিগে সাফল্য অর্জন করলেও ভালো কোচিংয়ের অভাবে ফিকে হয়ে আসছে তার অনূর্ধ্ব 19 জাতীয় দলে খেলার স্বপ্ন। তবে সরকারি পৃষ্ঠপোষকতায় উন্নত প্রশিক্ষণ পেলে 17 বছর বয়সী এই ব্যাটসম্যান ভবিষ্যতে জাতীয় দলের হয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে, এমনটাই মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। বাদশা সৈকতকে সাথে নিয়ে রেদওয়ান হিমেলের রিপোর্ট, ছবি তুলেছেন জামিল মিয়া। প্রতিটি শট যেন শিল্পীর রং তুলিতে আঁকা ছবি। কাভার ড্রাইভ, স্ট্রেট ড্রাইভ, অন ড্রাইভ সহ প্রতিটি শট খেলছেন নিখুঁতভাবে। প্রতিদিন সকালে স্টেডিয়ামে এসে বিকেল পর্যন্ত এভাবে নেটে অনুশীলন করছেন এই তরুণ ব্যাটার। বলছি কুড়িগ্রামের প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে উঠে আসা ক্রিকেটার রাফাদাল রাফির কথা। এরই মধ্যে অনূর্ধ্ব 18 বিভাগীয় ক্রিকেটে জেলা টিমের পক্ষে অধিনায়ক হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রানে দলকে চ্যাম্পিয়ন করে জায়গা করে নেন রংপুর বিভাগীয় দলে। সুযোগ মেলে YCL ইস্ট জোন দলে। খেলেছেন ঢাকা 3য় বিভাগ ও 2য় বিভাগ ক্রিকেট লিগে। রাইজিং স্টার ক্লাবের হয়ে 3য় সর্বোচ্চ রান এবং 2য় বিভাগ ক্রিকেট লিগে মিরপুর বয়েজ ক্লাবের হয়ে 350 রান সহ হাঁকিয়েছেন 3টি হাফ সেঞ্চুরি। তারপরও সবকিছুই যেন অমলিন। জাতীয় দলে খেলার স্বপ্ন নিয়ে অর্থের অভাবে কুড়িগ্রাম স্টেডিয়ামে এভাবেই অনুশীলন চালিয়ে যেতে হচ্ছে। কুড়িগ্রামের যে ফ্যাসিলিটিস এখান থেকে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু আর কি হয় না। আসলে যতই চেষ্টা করি অনেক কিছুই নাই আর কি। কুড়িগ্রামে আমাদের গরিব অঞ্চল, অনেক কিছুই নাই। আমার বাবা অনেক চেষ্টা করছে, এখন হয়তো পারতেছে না, পারিবারিক কারণে হোক, অর্থনৈতিক কারণে হোক। এদিকে ক্রিকেট পাগল ছেলে দেশের হয়ে লড়বে এমন স্বপ্ন দেখলেও আরেক ছেলের মেডিকেল পড়ার খরচ জোগাতেই হিমশিম খাচ্ছেন অবসরপ্রাপ্ত সেনা সদস্য রায়হান কবির। এ অবস্থায় বিসিবি কিংবা সরকারি পৃষ্ঠপোষকতার আশা করছেন পরিবার সহ ক্রীড়া সংগঠকরা। তাকে কোনো ভালো একাডেমিতে 5-6 মাস একটা কোচিং দেয়, তাহলে আমার বিশ্বাস এবং আমার ছেলেরও বিশ্বাস সে ভবিষ্যতে জাতীয় দলের হয়ে অনূর্ধ্ব 19 হয়ে আগামীতে খেলতে পারবে। পৃষ্ঠপোষকতা করলে আমরা আশাবাদী যে কুড়িগ্রাম থেকে অনেক প্রতিভাবান খেলোয়াড় বের হবে। রাফি যদি আসলে সাস্টেন করে তো আসলে ভালো কিছু করবে। ওর মধ্যে অনেকেই ওর দেখে অনেকেই শেখে। তার যে ডেডিকেশন, তার যে ব্যাটিং স্টাইল অনেকের থেকে অনেক ডিফারেন্ট এবং এটা খুবই যেটা প্রয়োজন এখন আমাদের দেশের জন্য। একটা ভালো প্রোডাক্ট আমরা পাবো যদি তাকে আমরা ধরে রাখতে পারি। আবেদন করলে তবেই মিলবে ক্রীড়া শিক্ষাবৃত্তি, এমন উত্তর দিয়ে দায় সারলেন জেলা ক্রীড়া কর্মকর্তা। মন্ত্রণালয়ের একটা শিক্ষাবৃত্তি চালু আছে, ক্রীড়া শিক্ষাবৃত্তি। সেখানে আবেদন করলে আমরা সেটা মন্ত্রণালয়ে পাঠানোর ব্যবস্থা করব এবং আমাদের জেলা ক্রীড়া সংস্থা প্লাস জেলা প্রশাসনের পক্ষ থেকেও যদি আবেদনের থাকে আমরা সহযোগিতার ব্যবস্থা থাকবে, অবশ্যই থাকবে। তরুণ ক্রিকেটার রাফাদাল রাফি কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই আনন্দবাজার গ্রামের রায়হান কবির ও জ্যোৎস্না পারভিন দম্পতির ছোট ছেলে। প্রতিভাবান এই ক্রিকেটার সুযোগ পেলে দেশের ক্রিকেটের নক্ষত্র হতে পারে, এমনটাই মনে করছেন ক্রীড়া সংশ্লিষ্টরা। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, কুড়িগ্রাম।
নেইমারকে বিশ্বকাপ দলে রাখতে কার্লো অ্যানচেলত্তির সঙ্গে এবার কথা বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তবে তাকে স্কোয়াডে নিতে কার্লোর ওপর কোনো চাপ প্রয়োগ করেননি তিনি। এদিকে সান্তোসের হয়ে ম্যাচ শেষে ভক্তদের সঙ্গে তর্কে জড়িয়েছেন নেইমার। ক্লাবের প্রতি তার নিবেদন নিয়ে প্রশ্ন তুললে তার জবাব দেন এই ফুটবলাররা। ব্রাজিলের হয়ে কতটা গুরুত্বপূর্ণ নেইমার তা হয়তো অনুধাবন করতে পারেননি কার্লো অ্যানচেলত্তি। বিশ্বকাপ নাকের ডগায় চলে আসলেও এখনও তাকে নিয়ে স্পষ্ট বার্তা দেননি ডন কার্লো। এমন পরিস্থিতির মাঝেই ব্রাজিলের গণমাধ্যমে খবর, নেইমারকে দলে রাখতে কার্লোর সঙ্গে কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ব্রাজিল স্কোয়াডে নেইমারের অপরিহার্যতা অনুধাবন করেই হয়তো লুলার এই প্রয়াস। তবে এজন্য কার্লোর উপর কোনো চাপ প্রয়োগ করতে চান না তিনি, বরং সেলেসাওদের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে নিয়ে স্কোয়াড সাজাতে অনুরোধ করেছেন ব্রাজিল প্রেসিডেন্ট। সম্প্রতি আমার অ্যানচেলত্তির সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল, তখন তিনিই আমাকে নেইমারের বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করেন। কার্লো আসলে নেইমারের বিষয়ে আমার অবস্থান জানতে চাচ্ছিলেন। আমি বলেছি সে দারুণ ফুটবলার এবং তার সামর্থ্য আছে, ফিট থাকলে তাকে দলে রাখা যেতে পারে। ব্রাজিলের দায়িত্ব নিয়ে একটা বিষয় স্পষ্ট করেছেন কার্লো অ্যানচেলত্তি, তা হলো শুধুমাত্র নামের ভারে কেউই সুযোগ পাবে না জাতীয় দলে। লুলা দা সিলভাও হেঁটেছেন একই পথে। নেইমারকে তিনি অবশ্যই দলে দেখতে চান, এজন্য সক্ষমতার প্রমাণ তাকেই দিতে হবে বলে মনে করেন লুলা দা সিলভা। আমাদের আগে জানতে হবে নেইমার দলে ফিরতে চায় কিনা। যদি চায় তবে তাকে পেশাদার হতে হবে। শুধু নামের জোরে বিশ্বকাপে যেতে পারে না কেউ, তাকে ফিট প্রমাণ করেই ফিরতে হবে স্কোয়াডে। এক্ষেত্রে নেইমার লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোকে আদর্শ মানতে পারে। এদিকে সান্তোসের হয়ে কোপা সুদ আমেরিকানার ম্যাচে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হয়েছেন নেইমার। ম্যাচ শেষে ক্লাবের প্রতি তার নিবেদন নিয়ে প্রশ্ন তোলেন সমর্থকরা, জানিয়ে তর্কে জড়ান তিনি। আমাদের পারফরম্যান্স নিয়ে সমর্থকরা সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। কিন্তু যখন বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে চলে যায় তখন সেটা মেনে নেওয়া সম্ভব হয় না। আমি নিজের কাজের প্রতি সৎ, যতটা প্রয়োজন তার চেয়েও বেশি শ্রম দেই, তাই এমন আচরণ করা ঠিক নয়। সমর্থকরা মাঝে মধ্যে তাদের সীমা ছাড়িয়ে যান। আসছে মাসে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। সেখানে নেইমারের জায়গা হবে কিনা তা জানা যাবে প্রথম সপ্তাহেই। এস.এম. ইকবাল, সময় সংবাদ। বিশ্বকাপের সবকিছুর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ে এবার শোরগোল তৈরি হয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকদের মাঝে। এই টুর্নামেন্ট থেকে প্রায় $11 বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা ফিফার, তাই গণপরিবহন খরচ বিশ্ব ফুটবলকেই বহন করার অনুরোধ করেছেন ডেমোক্র্যাট পার্টির সদস্য ও সিনেটর চাক শুমার। এছাড়াও যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যের একাধিক গভর্নর প্রস্তাবিত ভাড়া বৃদ্ধির তীব্র সমালোচনা করেন। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ হতে চলেছে সবচেয়ে খরচেও। এরই মধ্যে ম্যাচ টিকিটের মূল্য পৌঁছে গেছে সাধারণের ক্রয় ক্ষমতার বাইরে। এবার ফুটবল ভক্তদের যাতায়াত ব্যবস্থা নিয়েও আসতে চলেছে বড় রকমের দুঃসংবাদ। ফিফার পরামর্শে স্থানীয় বিষয়গুলো সমন্বয় করে লোকাল অর্গানাইজিং কমিটি। সেই ধারাবাহিকতায় দেশটির অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় পরিবর্তন আনতে চলেছে তারা। নতুন করে নির্ধারণ করা হচ্ছে বাস, রেল ও অন্যান্য গণপরিবহনের ভাড়া, যা নিয়ে তৈরি হয়েছে ব্যাপক বিতর্ক। ম্যানহাটনের পেন স্টেশন থেকে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত মেটলাইফ স্টেডিয়ামের যাতায়াত ভাড়া সাধারণত $12.90 মার্কিন, অথচ প্রস্তাবিত নতুন ভাড়ায় তা নির্ধারণ করা হতে পারে $100, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে স্থানীয় নীতি নির্ধারকদের মাঝে। বিশ্বকাপ থেকে ফিফা প্রায় $11 বিলিয়ন আয় করতে যাচ্ছে, অথচ এর খরচ গুনতে হবে নিউ ইয়র্কের বাসিন্দাদের। ফিফার অন্তত এতটুকু করা উচিত যে স্থানীয় বাসিন্দাদের অতিরিক্ত ভাড়া দিয়ে স্টেডিয়ামে যেতে না হয়, সেটি নিশ্চিত করা। আমার দাবি, আয়োজক শহর ও অঙ্গরাজ্যগুলোর যাতায়াতের খরচ যেন ফিফাই বহন করে। স্থানীয়দের উপর চাপিয়ে দিয়ে $11 বিলিয়ন মুনাফা করা মোটেও ঠিক নয়। শুধু নিউ ইয়র্কেই নয়, যুক্তরাষ্ট্রের যে 10টি রাজ্যে ফিফা বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হবে তার প্রত্যেকটিতেই গণপরিবহন ভাড়া নতুন করে সমন্বয় করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ, যা বৃদ্ধির মাত্রা অনেকের কাছেই বাস্তবসম্মত নয়। যদিও এখন পর্যন্ত ভাড়ার যে তালিকা প্রকাশ করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে, তার অনেকটাই অনুমান নির্ভর। বিশ্বকাপ যতটা সম্ভব সবার জন্য সহজলভ্য হওয়া উচিত। স্বল্প দূরত্বের একটি ট্রেনের যাত্রার জন্য $100 বেশি ভাড়া নেওয়া অত্যন্ত ব্যয়বহুল। এটা ঠিক করা হচ্ছে না। বিশ্বকাপ দেখতে আসা মানুষের যাতায়াতের খরচ নিউ জার্সির করদাতাদের উপর চাপিয়ে দেওয়া হবে না। বিষয়টি নিয়ে আমরা প্রয়োজনে আবারও আলোচনা করব।
পরিবহন ভাড়া বৃদ্ধি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বোস্টনেও। সেখানে শহর থেকে জিলেট স্টেডিয়ামের যাতায়াত ভাড়া $20 হলেও তা বাড়িয়ে করা হয়েছে $80 SM ইকবাল, সময় সংবাদ। বিশ্বকাপের আগে নতুন ঝামেলায় লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে মেসি ও AF এর বিরুদ্ধে। আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে এমন খবর, মামলা করেছে VID নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে লিওনেল মেসি যোগ দেওয়ার পর দেশটিতে ফুটবলের জনপ্রিয়তা পেয়েছে ভিন্ন মাত্রা। ইন্টার মায়ামি এখন পরিণত হয়েছে বিশ্বের অন্যতম বড় ব্র্যান্ডে। তবে অনেক সময় এই ব্র্যান্ড ভ্যালু কিংবা খ্যাতির জন্য বিড়ম্বনায় পড়তে হয়। এবার মেসির ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। অভিযোগটাও বেশ গুরুতর। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে লিওনেল মেসি ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে VID নামের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। ঘটনা গেল বছরের অক্টোবরে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ আয়োজনের একক সত্ত্ব $7 মিলিয়ন কিনে নেয় মায়ামি ভিত্তিক প্রতিষ্ঠান VID। চুক্তিতে স্পষ্টভাবে শর্ত দেয়া ছিল, চোট না থাকলে ভেনেজুয়েলা ও পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচে অন্তত 30 মিনিট করে মাঠে থাকবেন মেসি। কিন্তু ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসিকে দেখা যায় দর্শক হিসেবে। মায়ামির হার্ড রক স্টেডিয়ামের একটি বিশেষ সুইটে পরিবার নিয়ে ম্যাচ দেখেন মেসি। VIDর দাবি, সেই সুইটের খরচও তারাই বহন করেছে। বিপত্তি বাধে পরদিনই মেসি মাঠে নামলে ইন্টার মায়ামির হয়ে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে MLS এর ম্যাচে 2 গোল করে দলের জয়ে ভূমিকাও রাখেন LM10। যদিও পরে আর্জেন্টিনার জার্সিতে পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নেমেছিলেন মেসি। মামলায় আরও একটি অভিযোগ আছে। পুয়ের্তো রিকোর বিপক্ষে ম্যাচটি শিকাগোর সোলজার ফিল্ডে হওয়ার কথা ছিল, যার ধারণ ক্ষমতা 61,000-এর বেশি। কিন্তু সেই ম্যাচ সরিয়ে নেওয়া হয় ফোর্ট লডারডেলের চেইজ স্টেডিয়ামে, যার ধারণ ক্ষমতা 21,500। ছোট ভেন্যুতে ম্যাচ নেয়া এবং মেসির অনুপস্থিতিতে $10 লাখেরও বেশি ক্ষতি হয়েছে বলে দাবি VIDর। সংস্থাটি আরও অভিযোগ করেছে, এবছর চীনে ম্যাচ আয়োজনের মাধ্যমে ক্ষতি পুষিয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছিল AFA, কিন্তু সামনে বিশ্বকাপ সহ ব্যস্ত সূচির জন্য সেই ম্যাচ আর হচ্ছে না। ফলে সব হারানো অর্থ ফেরত পেতেই মামলার পথ বেছে নিয়েছে VID। বিশ্বকাপে ঠিক আগে আদালতের কাঠগড়ায় যাওয়াটা মেসি ও আর্জেন্টিনা দলের জন্য নিশ্চিতভাবেই ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে না। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। মানিকগঞ্জের ঘিওরের বড় কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়ে গেল 200 বছরের ঐতিহ্যবাহী মানুষ দৌড়, সাইকেল দৌড় ও ঘোড়দৌড় প্রতিযোগিতা। মেলা ও প্রতিযোগিতা দেখতে দুপুর থেকেই ভিড় করেন দর্শনার্থীরা। নিয়মিত আয়োজনের দাবি দর্শনার্থীদের। রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। নববর্ষ উপলক্ষে গ্রাম বাংলা মেতেছে বৈশাখী উৎসবে, যার ছাপ লেগেছে মানিকগঞ্জেও। জেলার বড় কুষ্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের বটতলা থেকে কান্দা কুষ্টিয়ার 1.5 কিলোমিটার এলাকা জুড়ে আয়োজন করা হয় নানা প্রতিযোগিতার। একই স্থানে অনুষ্ঠিত হয় সাইকেল দৌড় ও ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ঐতিহ্যবাহী এই খেলার পাশাপাশি বিভিন্ন পসরা নিয়ে বসে গ্রামীণ মেলা। বিভিন্ন ধরনের প্রতিযোগিতা দেখে মুগ্ধ হন দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা। ঘোড়া দৌড়, মানুষ দৌড়, সাইকেল দৌড়, এগুলো সবই হয়েছে, ভালো হয়েছে। এখানে একটা ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় হয়, সেটা দেখার জন্য আসলে মূলত আমাদের আসা। সবচেয়ে আকর্ষণীয় দৌড় ছিল ঘোড় দৌড়ের মধ্যে দপট। সেই দপট আমরা অন্তত 20 থেকে 30 বছর পর উপভোগ করলাম। দর্শকরা এত আনন্দ পাইছে, সাথে আমরাও খুব আনন্দ পাইছি। মিষ্টি মিঠাই, বিন্নি কই, বিভিন্ন কসমেটিক ও শিশুদের খেলনা নিয়ে স্কুল মাঠে বসে গ্রামীণ মেলা। বল কিনেছি, আরো কিনবো। বিন্নি কিনছি, সাজ কিনছি, চুড়ি কিনছি, ক্লিপ কিনছি। প্রতি বছরে এই মেলাতে আমরা আসি, এসে আমাদের মনের ভিতরে যে আনন্দটা লুকায়িত থাকে, এখানে এসে আমরা সেটা এক্সপোজ করি। বড় কুষ্টিয়া পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে মেলা কেন্দ্র করে উৎসব চলে আশপাশের পাঁচথুলি, পয়লা, তেরশ্রী সহ 10টি গ্রামে। এই ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য গ্রামবাসীর এই আয়োজন। বাংলাদেশের সংস্কৃতিকে আমরা লালন করতে চাই, এই জন্য আমরা সকল ভেদাভেদ ভুলে আমরা একই কাতারে সামিল হয়েছি।
ঘোড় দৌড় প্রতিযোগিতায় 20টি ঘোড়া ও সাইকেল ও দৌড় প্রতিযোগিতা মিলে অর্ধশতাধিক প্রতিযোগী অংশ নেয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফিলিং স্টেশনেই কেটে যায় আধা বেলা, বিপাকের চালক। বন্দরে আরও জ্বালানি তেলবাহী জাহাজ, 2 মাস সংকট হবে না, ভর্তুকি কমাতে দাম বাড়ানোর ইঙ্গিত। মধ্যপ্রাচ্যের বিকল্প শ্রম বাজারের সন্ধানে সরকার, ই-হেলথ কার্ড চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর। টাইম ম্যাগাজিনে বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তির তালিকায় তারেক রহমান। মধ্যপ্রাচ্য অস্থিরতায় এভিয়েশন খাতের রাজস্ব আয় প্রভাব, নিজস্ব পলিসিতেই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা। পরিস্থিতি স্বাভাবিক হতে লাগবে দীর্ঘ সময়, মত বিশেষজ্ঞের। বাংলাদেশ থেকে অবৈধভাবে মালয়েশিয়াগামী ট্রলারে খাবার নিয়ে দ্বন্দ্বে 33 যাত্রীকে হত্যার অভিযোগ। ট্রলার উল্টে আরও বহু যাত্রীর মৃত্যু, বেঁচে ফেরা 2 জনের জবানবন্দি। এবং ইরান যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরাতে তেহরানে পাকিস্তানের সেনা প্রধান। আরেকটির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক, লেবাননে যুদ্ধবিরতির প্রস্তাব বিবেচনায় তেল আবিব। এই ছিল ভোরের সময়। সকালের সময়ের সঙ্গে থাকবেন শবনব নিবিড়। অর্জিতা, আপনাকে ধন্যবাদ। সকালের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়ের।